আসসালামু আলাইকুম। ইতিহাসযান কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আপনাদেরকে জানাই শুভেচ্ছা। আজকের অনুষ্ঠানের শিরোনাম হচ্ছে শাহবাগ উত্তর বাংলাদেশের এক দশকের পাঠ পর্যালোচনা। আজকের অনুষ্ঠান দুইটি অধিবেশনে অনুষ্ঠিত হবে। প্রথম অধিবেশনে শাহবাগের আছর, প্রাতিষ্ঠানিক বি-ইসলামীকরণ, শহুরে মধ্যবিত্তের রাজনীতি শীর্ষক আলোচনা নিয়ে আসবেন নাঈম হাসান, সিনিয়র লেকচারার, উত্তরা বিশ্ববিদ্যালয়। দ্বিতীয় অধিবেশনে থাকবে বাঙালির নবজাগরণ ও শাহবাগের আত্মা, আলোচক রাফান আহমেদ, লেখক ও চিকিৎসক। ইতিহাসযান সমাজ, রাজনীতি, দর্শন, ধর্ম, সংস্কৃতি ও ইতিহাসের পঠন পাঠন ও পর্যালোচনার একটি বুদ্ধিবৃত্তিক প্রচেষ্টার অংশ। চলুন আজকের অনুষ্ঠান শুরু করা যাক। প্রথমে কথা নিয়ে আসবেন আমাদের প্রথম আলোচক নাঈম হাসান। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আম্মা বা'দ। আমাদের আজকের আলোচনার টপিক হচ্ছে শাহবাগের আসর, প্রাতিষ্ঠানিক ইসলামীকরণ এবং বাঙালি মধ্যবিত্তের রাজনীতি। তো আমরা চেষ্টা করব খুবই ইনফরমালি আলাপটা শেষ করার জন্য, কারণ আমাদের আজকের প্রোগ্রামটা অনেকটা ইনফরমাল ধরনের আর কি, আর আমার প্রস্তুতিটা অনেকটা ইনফরমাল ধরনের। তো আমি আজকে এই বিষয়ে কথা বলার জন্য কেন নিজেকে কোয়ালিফাইড মনে করি, কোয়ালিফাইড একাডেমিক্যালি আমি মনে করি না, কিন্তু আমার জীবনের অভিজ্ঞতার কারণে আমি নিজেকে এই টপিকের উপর কিছু কথা বলা বা কিছু অভিজ্ঞতা বা অনুভূতি শেয়ার করার জন্য নিজেকে যোগ্য মনে করি। কেন যোগ্য মনে করি সেটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি একটু বিচিত্র ব্যাকগ্রাউন্ডের মানুষ ছিলাম, কারণ আমি ছোটবেলায় বড় হয়েছি মাদ্রাসাতে। আমি পুরো দুস্থ হচ্ছে কওমি মাদ্রাসার ছাত্র ছিলাম এবং কওমি মাদ্রাসাতে দাওরা হাদিস সমাপ্ত করি, এবং কওমি মাদ্রাসা থেকে ট্রানজিশন করে আমি হচ্ছে যে তারপর ইউনিভার্সিটিতে আসি। সেখানে আলিয়া পরীক্ষা দিই, আলিপুর মানে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিই, দেন হচ্ছে ইয়াতে আসি। তার মানে হচ্ছে আমি, আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে একদমই কনজারভেটিভ, যেটাকে আমরা আমাদের আধুনিক ভাষায় বলি আর কি, খুবই রক্ষণশীল, একদম ট্রেডিশনাল ধাঁচের একটা প্রতিষ্ঠান থেকে আসলাম। সেখান থেকে হুট করে আমি চলে গেলাম হচ্ছে বাংলাদেশের সবচেয়ে লিবারাল এবং সবচেয়ে সেকুলার প্রতিষ্ঠান, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং সেই প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে লিবারাল এবং সেকুলার একটা ডিপার্টমেন্ট, একটা অনুষদ, সেটা হচ্ছে আইন অনুষদ। সেখানে চলে গেলাম, এবং তখন মোটামুটি দোর্দণ্ড দাপটে ছিলেন ডক্টর মিজানুর রহমান স্যার থেকে শুরু করে আরো মোটামুটি বাংলাদেশে সেকুলার বলয়ে যে মানুষগুলো পরিচিত। তো সেই ইনস্টিটিউশনে যাওয়ার পরে আমার যে এই যে কন্ট্রাস্টিং অভিজ্ঞতা, একটা কনজারভেটিভ এনভায়রনমেন্ট থেকে আমি চলে গেলাম কনজারভেটিভ এনভায়রনমেন্টে, আমার যে পরিচয় সত্তাটা, আমার যেই চিন্তা চেতনা, আমার যে অনুভূতি আবেগ, আমার যে পারিবারিক আপব্রিঙ্গিং, সবকিছুই ছিল হচ্ছে ইসলাম কেন্দ্রিক। ডেফিনেটলি আমি কওমি মাদ্রাসার ছাত্র ছিলাম। সেখান থেকে আমি একটা সেকুলার ইনস্টিটিউশনে যাওয়ার পরে আমি প্রথম যে জিনিসটা আবিষ্কার করলাম সেটা হচ্ছে যে যে তুমি এই সেকুলার ইনস্টিটিউশনে সবকিছু নিয়ে আলোচনা করতে পারো, পলিটিক্স নিয়ে আলোচনা করতে পারো, তুমি এখানে স্পোর্টস নিয়ে আলোচনা করতে পারো, তুমি এখানের মধ্যে ইউ ক্যান ডিসকাস হোয়াট এভার টপিক ইউ ওয়ান্ট, তুমি এখানে তুমি এখানে বলিউড হলিউডের নর্তকীদের নিয়ে আলোচনা করতে পারো, তুমি যে কোনো বিষয় নিয়ে আলোচনা করতে পারো, ইভেন তুমি সবচেয়ে ভলগার জিনিস আলোচনা করতে পারো। কিন্তু একটা জিনিস যদি তুমি এখানে আলোচনা করো, তাহলে তুমি ডিক্লাস হয়ে যাবা, তুমি জাতচ্যুত হয়ে যাবা, তুমি ওই জিনিসটা মুখে তুললেই তুমি খ্যাত হয়ে যাবা, তোমার কোনো ক্লাস থাকবে না। তুমি আর ওই ওখানকার এলিট এবং ওখানকার যে এলিগেন্ট সোসাইটি আছে, এখানকার যে স্মার্ট সোসাইটি আছে, কুল সোসাইটি আছে, ওইখানে তুমি আর থাকবা না। তুমি ওখানে তুমি মানে ক্যান্সেল কালচারের শিকার হয়ে যাবা। সেটা কি? সেটা হচ্ছে ধর্ম, সেটা হচ্ছে ইসলাম, স্পেসিফিক্যালি ইসলাম। এবং এটা আমার জন্য খুবই শকিং একটা এক্সপিরিয়েন্স ছিল। মানে কথার কথা, আমাদের কোন একটা বিষয় নিয়ে টপিক হচ্ছে, আলোচনা হচ্ছে, সেখানে আমি সামহাও কোরআন বা হাদিস আনলাম, সেখানে আমি সামহাও ইসলামী কোন একজন মনীষীর আলাপ আলোচনা আনলাম। তো আলাপ আলোচনা আনার সাথে সাথে কিন্তু আমি সম্পূর্ণভাবে ডিক্লাসড হয়ে যাচ্ছি, আমি সম্পূর্ণভাবে। এবং আমি এই ইউনিভার্সিটিতে যাওয়ার পরে, আমাদের তখন মাদ্রাসা মানে ওই সার্কেলটা ওভাবে ছিল না, বা ফরচুনেটলি আর আনফরচুনেটলি আমার জীবন অভিজ্ঞতাকে সমৃদ্ধ করেছে। আমি যাদের সাথে ইউনিভার্সিটি লাইফে শুরু থেকে মিশতাম, তারা ছিল মোটামুটি আরবান মিডল ক্লাস, এবং তারা মোটামুটি ভালো প্রতিষ্ঠান থেকে এসছে, নটরডেম থেকে এসছে, এবং তাদের অনেকে ছাত্র ইউনিয়ন থেকে শুরু করে বিভিন্ন রাজনীতির সাথে জড়িত ছিল, এবং অনেকেই ভিকারুনেসা, তারপরে বিভিন্ন মানে আমাদের বিভিন্ন যে গ্রুপ স্টাডি গুলো হইতো আর কি। তো তারা মোটামুটি খুবই লিবারাল, তারা খুবই মানে পশ আরবান কালচারের মানুষজন।
তো সেখানে যাওয়ার পর আমি জিনিসটা আবিষ্কার করলাম, সেটা হচ্ছে যে ধর্ম এখানে একটা উজ্জ্বল বিষয়। ধর্ম আলোচনা করা মানেই তুমি খুব খ্যাত একটা মানুষ, তুমি খুব ব্যাকডেটেড একটা মানুষ। তো এটা এটা আমার কাছে খুবই অবাক লাগলো যে জিনিসটা কেন হচ্ছে, কেন ধর্মের বিষয়টা আনলেই আমি এরকম খ্যাত হয়ে যাচ্ছি। অথচ আমি যখন ধর্মের বিষয় নিয়ে আলোচনা করতাম সেখানে আমি কিন্তু শুধুমাত্র ধর্মতাত্ত্বিক আলোচনা করতাম না, আমি ধর্মের সাথে বিজ্ঞান মিশাতাম, আমি সমাজতত্ত্ব মিশাতাম, আমি ধর্মের সাথে বিভিন্ন আধুনিক তত্ত্বমত্ত্ব মিশাতাম, কারণ আমি তখন থেকে টুকটাক পড়াশোনায় আধুনিক বিষয়গুলো নিয়ে করতাম। তবুও কেন আমি ধর্মের বিষয়টা আনলি ডিক্লাসড হয়ে যাচ্ছি, এটা আমার একটা মানে ইনকুইজিশন ছিল, যেটা আমার একটা মানে জানার একটা কিউরিসিটি ছিল। তো এই ইনকুইজিশনটা আমার জবাবটা মিলতে মিলতে অনেক সময় লাগে, কারণ আমি তখনো পর্যন্ত ওভাবে সমাজ নিয়ে আমার যে যে চিন্তা, এটা তখনো পরিপূর্ণ হয়নি বা পরিপক্ক হয়নি, বা ওভাবে ভালো মতো বুঝি নাই, এখনো বুঝি তা না, কিন্তু এখন হয়তো আগের চেয়ে তুলনামূলক রাজনীতি সমাজকে একটু ভালোভাবে বুঝি আর কি। এবং আরো মজার বিষয় হলো, আমি যে বছর ভর্তি হইলাম ওই বছরে ঠিক কিছুদিন পরেই, মানে ওই বছরের একটু পরপরই হচ্ছে যে শাহবাগের শাপলা শাহবাগের ঘটনাটা ঘটলো, এবং ওই যে কাদের মোল্লার ফাঁসি হইলো, তারপরে আরো যারা যারা যে সমস্ত ঘটনাগুলো হইলো আপনারা জানেন। তারপরে তো সেই শাহবাগে, এবং মজার বিষয় হলো যে আমি নিজেও কিন্তু শাহবাগে গেছিলাম। মানে শাহবাগে যাওয়া মানে হচ্ছে এই অর্থে যে ওখানে কিউরিসিটির জায়গা থেকে যে কেন ওখানে মিছিল মিছিল হচ্ছে। আর যেহেতু আমি কওমি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে ছিলাম, ফলে শাহবাগ যাদের বিরুদ্ধে পলিটিক্যাল রেটরিক গুলো মানে রাজনৈতিক ভাবে যাদের বিরুদ্ধে বিষোদাগার করছিল, এবং রাজনৈতিক ভাবে যাদেরকে প্রতিপক্ষ প্রতিপন্ন করেছিল, তাদের সাথে আমাদের একটা আদর্শিক গুরুত্ব ছিল, বিকজ আমি কওমি দেওবন্দি ঘরানার। অবশ্যই আমার জামাত এবং মৌদুদিবাদের প্রতি আমার একটা কি ছিল তখন, একটা বিশেষ আমার দৃষ্টিভঙ্গি ছিল। তো যার কারণে আমি চিন্তা করলাম যে ওরা তো জামাতের বিরুদ্ধে কথা বলছে, জামাতকে তো আমি পছন্দ করি না, আর ওরা তো যুদ্ধ পরে দিচ্ছিল, তাহলে আমি যাই ওখানে আসলে কি হইলো না হইলো। ফলে আমার এই অভিজ্ঞতার মধ্যে, আমার এই চলার অভিজ্ঞতার মধ্যে অনেকগুলো জিনিসে চলে আসছে। আমি এবং শাহবাগকে খুব প্রত্যক্ষ, খুব কাছ থেকে দেখেছি, খুব নিকট থেকে দেখেছি। আবার হচ্ছে আমি আবার এট দ্য সেম টাইম আমি দেখেছি যে বাঙালি মধ্যবিত্ত যাদেরকে আর বা মিডল ক্লাস বলি, তারা এই তারা কিভাবে ধর্মের প্রতি রিয়াকশন করে, এবং তাদের জীবনে ধর্মটা কতটুকু মানে কি বলবো, কতটুকু সেক্লুটেড জিনিস ধর্মটা তাদের জীবনে, তাদের পাবলিক স্ফেয়ারে, তাদের কালচারাল স্ফেয়ারে ধর্মটা কতটুকু বিচ্ছিন্ন একটা বিষয়, কতটুকু তাড়িয়ে দেওয়া একটা বিষয়, সেটা বোঝার চেষ্টা করছিলাম। তো যাই হোক, ওই ওই প্রেক্ষিত থেকে বলবো যে আজকে আমাদের আলোচনার টপিক হইলো শাহবাগের আসর এবং প্রাতিষ্ঠানিক ইসলামীকরণ এবং বাঙালি মধ্যবিত্তের রাজনীতি। এই আলোচনাটা করার আগে আমি প্রথমে একটা মানে আমি একটা প্রপঞ্চ দিয়ে রাখি, মানে আমার একটা প্রথমে একটা একটা মোদ্দা কথা দিয়ে রাখি আর কি। সেটা হচ্ছে আমার ব্যক্তিগত থিসিস মতে, সেটা হচ্ছে শাহবাগের সাথে বাঙালি মধ্যবিত্তের যে সম্পর্কটা, এই সম্পর্কটা একটা সহজাত সম্পর্ক, এবং এই সম্পর্কটা একটা বাই ডিফল্ট সম্পর্ক। এই কথাটা হয়তো খুবই কন্ট্রোভার্সিয়াল কথা হইতে পারে, কিন্তু আমার পার্সপেক্টিভে, আমার ব্যাখ্যাটা আমি পরবর্তীতে উপস্থাপন করতেছি। আমি মনে করি যে বাঙালি মধ্যবিত্ত বলতে আমরা যাদেরকে বুঝি, বা শহুরে মধ্যবিত্ত বলতে আমরা যাদেরকে বুঝি, তাদের সাথে শাহবাগের যে রিস্তাটা, তাদের সাথে শাহবাগের যে তাল্লুকটা, এটা একটা দিলের তাল্লুক, এবং এই তাল্লুকটা একটা সহজাত বিষয়, একটা বাই ডিফল্ট বিষয়। হ্যাঁ, এটাকে আপনি হয়তো রি ইঞ্জিনিয়ারিং করতে পারেন, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করতে পারেন, কিন্তু শাহবাগ বলতে যা বুঝি এবং শহুরে মধ্যবিত্ত বলতে যা বুঝি, ওই ওই দৃষ্টিকোণ থেকে দেখলে এই সম্পর্কটা একটা বাই ডিফল্ট সম্পর্ক। এখন এই জিনিসটা বোঝার আগে আমাদেরকে দুইটা জিনিসের সংজ্ঞানটা একটু ভালো করে বুঝতে হবে, যে আমরা আমাদের আজকের আলোচনায় শাহবাগ বলতে কাকে বোঝাবো, আর আমরা শহুরে মধ্যবিত্ত বলতে কাদেরকে বোঝাবো। প্রথমত দুইটা জিনিস আমরা বোঝার চেষ্টা করবো, একটা হচ্ছে শহুরে মধ্যবিত্ত কারা, আর দ্বিতীয় হচ্ছে শাহবাগ কারা। শহর মধ্যবিত্ত মানে শহরে থাকা যে সমস্ত মিডল ক্লাস আছে তাদেরকে আমরা শহর মধ্যবিত্ত বলি, কিন্তু আসলে জিনিসটা সোশ্যাল সায়েন্সের ভাষায় অতটা সিম্পল না, এতটা সিম্পলিফাইড না। তো যেটা বলতেছিলাম যে আমরা দুইটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করি, আমরা শাহবাগ বলতে কাদেরকে বুঝবো বা শাহবাগ বলতে আমরা কি বোঝাচ্ছি, আর দ্বিতীয়টা হচ্ছে শহুরে মধ্যবিত্ত কাদেরকে বোঝাচ্ছি। শহুরে মধ্যবিত্ত বলতে আমরা মনে করি যে ইকোনমিক মিডল ক্লাস, কিন্তু আসলে শহুরে মধ্যবিত্তের যে সোশ্যাল সায়েন্সের যে ডেফিনিশনটা বা মার্কসিস্ট ভাষায় যাদেরকে যে ডেফিনিশনটা, সেটা আসলে অতটা সিম্পল না। এটা শুধু এটা এটা দিস ইজ নট অনলি অ্যান ইনকাম বেসড অ্যাপ্রোচ। শহুরে মধ্যবিত্ত বলতে ওই সমস্ত মানুষকে আমরা বুঝবো না যাদের অর্থনৈতিক সামর্থ্য মধ্যবিত্ত, বা যারা মধ্যম বৃত্তের, তাদেরকে আমরা শুধুমাত্র বোঝাবো না। শহর মধ্যবিত্তরও ইকোনমিক দৃষ্টিকোণ থেকেও শহর মধ্যবিত্তর আবার বিভিন্ন ক্যাটাগরিজ আছে। শহর মধ্যবিত্তরও আবার ধরেন লোয়ার মিডল ক্লাস আছে, মিডল ক্লাস আছে, আবার হচ্ছে আপার মিডল ক্লাস আছে। তার মানে শহর মধ্যবিত্তটা ইকোনমিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করলো এটা একটা স্পেকট্রাম,
এটা শুধুমাত্র মানে যাদের ইনকাম ধরেন 30-40 হাজার টাকা মান্থলি তাদেরকে আমরা মধ্যবিত্ত বলবো, বা যারা একটু গরিব থেকে একটু উপরের দিকে থাকবে না, এটা একটা স্পেকট্রাম। স্পেকট্রামের মধ্যে মোটামুটি লোয়ার, আপার এবং মিডল মিডল ক্লাস অনেকেই আছে। এবং আসলে সত্যি কথা বলতে গেলে যাদেরকে আমরা উচ্চবিত্ত বলি, উচ্চবিত্তের যে সংখ্যাটা বা বর্গটা এটা অত্যন্ত সীমিত। এটা সর্বোচ্চ সোসাইটির 5% মানুষ, যারা ধরেন মিলিয়নারি, যারা ধরেন বিলিয়নারি, মানে ইয়াতে, তাদেরকে আমরা উচ্চবিত্ত বলতে পারি। বাকি বাদ বাকি ম্যাক্সিমাম মানুষই আমরা হচ্ছে মধ্যবিত্ত। মধ্যবিত্তের বিভিন্ন স্তরবিন্যাস আছে। যে লোকটা 1-2 লাখ 3 লাখ টাকা চাকরি করে, 5 লাখ টাকা 10 লাখ টাকা চাকরি করে, সেও আসলে মধ্যবিত্ত। আর যে লোকটা ধরেন আমার মতো এই মিডল ইনকামে চাকরি করে, সেও মধ্যবিত্ত। আবার যখন যে লোকটা 30-40 হাজার টাকা চাকরি করে, সেও ধরেন মধ্যবিত্ত। তার মানে আমরা সবাই আসলে মধ্যবিত্ত বর্গের মধ্যে ইকোনমিক পার্সপেক্টিভ থেকে পড়ি। কিন্তু এই হিস্টোরিক্যালি মানে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের জায়গা থেকে, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পরে আসলে এই মধ্যবিত্ত শব্দটার উদ্ভব হয় বা মিডল ক্লাস শব্দটার উদ্ভব হয়। এবং মার্কসিস্ট ভাষায় ওয়ার্কিং ক্লাসকে মিডল ক্লাস বলা হইতো একটা সময়। বুর্জোয়া যাদেরকে বলি, এরাই আসলে, এদেরকে একটা সময় মধ্যবিত্ত বলা হতো মানে মার্কসিস্ট ভাষায় আর কি। এবং এদের একটা বড় উল্লেখযোগ্য অংশ আমরা বর্তমানে মধ্যবিত্ত বলতে যাদেরকে বোঝায় তাদের মধ্যে অন্তর্ভুক্ত। মধ্যবিত্ত বলতে আসলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, টিচার, পলিটিশিয়ান যারা আছে, আমলা যারা আছে এবং আর্মি অফিসিয়ালস যারা আছে, তারা সবাই এই বর্গের মধ্যে পড়ে। তো এই মধ্যবিত্ত যে গোষ্ঠীটা, এই গোষ্ঠীটা কিন্তু ইউরোপে যে এনলাইটেনমেন্টটা হয়েছে, সেই এনলাইটেনমেন্টে তার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। কারণ আপনারা জানেন ইবনে খালদুনের ভাষায় সভ্যতা এটা ইটসেলফ, সভ্যতা যে কোনো সিভিলাইজেশন এটা ইটসেলফ হচ্ছে একটা অভিজাত বিষয়। গরিবের পক্ষে সভ্যতা হয় না। মানে সিভিলাইজেশন যাকে বলি আর কি আমরা, আধুনিক ভাষা সভ্যতা মানে আদব লেহাজ বোঝাতে না, সভ্যতা বলতে আদব, সভ্যতা বোঝা মানে ওইটা। সিভিলাইজেশন বলতে যেটা বুঝি, এটা আসলে গরিবের কাজ না। যার নুনান্তে পান্তা ফুরায়, যার পেটে ভাতে কোনো মতে চলে, তার পক্ষে আসলে জ্ঞান বিজ্ঞান নিয়ে, কালচার নিয়ে, আর্ট নিয়ে, ঠিক আছে, ইকোনমিক্স নিয়ে আলোচনা করার সুযোগ হয় না। সভ্যতা মানে হচ্ছে আপনার বেসিক সার্ভাইভালের মূল জীবন ধারণের মৌলিক প্রয়োজনগুলো মিটে গেছে। তো যখন আপনার জীবন ধারণের মৌলিক প্রয়োজনগুলো মিটে গেছে, তখন আপনি আসলে জীবনের একটু এস্থেটিক, আর একটু আর্টিস্টিক, আর একটু ইন্টেলেকচুয়াল, আর একটু স্পিরিচুয়াল অনেকগুলো বিষয় নিয়ে আপনি আলাপ আলোচনা করার, একটু চিন্তা ভাবনা করার কি পান, সময় পান। এবং সেখান থেকে কিন্তু আস্তে আস্তে কি হয়, সভ্যতার জন্ম নেয়। মানুষ আর্কিটেকচারে ইনভেস্ট করে, মানুষ এডুকেশনে ইনভেস্ট করে, মানুষ জ্ঞান বিজ্ঞানে ইনভেস্ট করে, সেখান থেকে আস্তে আস্তে সিভিলাইজেশন গড়ে ওঠে। তো ডেফিনেটলি এই যে ইউরোপের যে ইন্ডাস্ট্রিয়াল সিভিলাইজেশন, যে যে আমরা শিল্প বিপ্লব থেকে যে ইউরোপিয়ান যে সভ্যতার উদ্ভব হলো, এই সভ্যতার সাথে মিডল ক্লাসের সম্পর্কটা অত্যন্ত নিবিড়, অত্যন্ত মানে গভীর। মানুষ যখন গ্রাম থেকে তাদের কৃষিভিত্তিক জীবন কে পরিত্যাগ করে পিছনে ফেলে আস্তে আস্তে শহরমুখী হওয়া শুরু করলো, এবং শহরে এসে তাদের ভাগ্য উন্নয়ন করা শুরু করলো, বড় বড় ফ্যাক্টরিতে, অফিসে, কলকারখানায় কাজ করা শুরু করলো, এবং সেখানে কাজ করে তারা আস্তে আস্তে ওয়ার্কিং ক্লাস থেকে একটু উন্নত হলো, তারা একটু একটু ওয়েলথ একুমুলেট, সম্পদ আহরণ করা শুরু করলো, সম্পদ জমানো শুরু করলো। সেখানে কিন্তু আপনার হচ্ছে এই মিডল ক্লাসের মানে উদ্ভব হয়। এবং মিডল ক্লাসটাই কিন্তু পরবর্তীতে তাদের যে অ্যাকুমুলেটেড ওয়েলথ, এটাকে তারা আবার নতুন ইনোভেশনে, নতুন উদ্ভাবনে, নতুন উৎকর্ষায় তারা আবার এটাকে ইনভেস্ট করেছে, এবং এটা একটা সাইকেল তৈরি হয়েছে। এখন এখানে একটা জিনিস মাথায় রাখা জরুরি, সেটা হচ্ছে যে ইউরোপের ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এবং এনলাইটেনমেন্ট দুটো কিন্তু অঙ্গাঙ্গি ভাবে জড়িত। মানে দুটো কিন্তু একটা একটার সাথে খুব গভীরভাবে কানেক্টেড। আর আপনারা জানেন এনলাইটেনমেন্ট চিন্তার, ইউরোপের যে এনলাইটেনমেন্ট চিন্তা হয়েছিল, সেটার কিন্তু চিন্তার অন্যতম একটা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ ছিল, সেটা হচ্ছে ধর্মকে পাবলিক স্ফিয়ার থেকে দূরে সরিয়ে দেওয়া, যেটাকে আমরা সেকুলারিজম বলি আর কি। মানে মানুষ ধর্ম শুধুমাত্র তার ব্যক্তিগত পরিসরে আলাপ আলোচনা করবে, ব্যক্তিগত পরিসরে থাকবে। কারণ ইউরোপিয়ানদের আসলে এনলাইটেনমেন্টের অভিজ্ঞতাটা তেমনই ছিল। ধর্ম তাদের সমাজ, অর্থনীতি সবকিছুকে এমন ভাবে জেঁকে ধরেছিল, এবং তাদের মানুষকে এমন ভাবে নিপীড়ন করেছিল, শোষণ করেছিল, যেটা ইউরোপের অভিজ্ঞতা, আমাদের অভিজ্ঞতা না, মোটেও না। এটা অনেকে আমরা ভুল করে ফেলি, এবং এটা আপনারা জানেন। আমাদের অভিজ্ঞতা মোটেও সেটা ছিল না। আমাদের অভিজ্ঞতায় ধর্ম হচ্ছে মানুষের মুক্তির জন্যই কাজ করেছে। ইসলাম বরং এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে আমাদেরকে বিদ্রোহ করতে শিখিয়েছে, এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে চোখ আঙ্গুল তুলে কথা বলতে শিখিয়েছে আমাদের ইসলামের ধর্মটাই, ইসলামের চরিত্রটাই ছিল বৈপ্লবিক ফ্রম দ্য ভেরি বিগিনিং। ইসলাম সবসময় যারা ক্ষমতাসীন, যারা হচ্ছে যে আপনার মানে রুলিং ক্লাস, এস্টাবলিশমেন্ট, তাদের জন্য একটা থ্রেটেনিং ফ্যাক্টর ছিল। কিন্তু ইউরোপে ব্যাপারটা এরকম ছিল না। ইউরোপে ধর্মই সবকিছুকে নিয়ন্ত্রণ করেছে, এবং ধর্মের তো সেখান থেকে তারা একটা সময় বিদ্রোহ করেছে, বিদ্রোহ করে তারপরে তাদের এই যে এনলাইটেনমেন্ট হয়েছে, তারা তাদের রেশনালিটি দিয়ে, জ্ঞান বিজ্ঞান দিয়ে, তাদের যুক্তি দিয়ে তারা সবকিছুকে ব্যাখ্যা বিশ্লেষণ করা শুরু করলো। তারা চিন্তা করলো যে না, ধর্মের প্রিজম দিয়ে আমরা পৃথিবীকে দেখতে চাই না, আমরা পৃথিবীকে দেখতে হবে কি দিয়ে, জ্ঞান এবং বিজ্ঞানের আলোকে। তো সেখান থেকে এই জ্ঞান বিজ্ঞান, সেকুলারিজম, এই সবকিছুর একটা গভীর সম্পর্ক তৈরি হয়ে যায়। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ইউরোপ যেটা করেছে সেটা হচ্ছে ধর্মকে তার পাবলিক স্ফিয়ার থেকে দূরে সরিয়ে দিয়েছে, তাদের রাষ্ট্র কাঠামো থেকে দূরে সরিয়ে দিয়েছে টু এ লার্জ এক্সটেন্ট।
কালচারাল ধর্মকে তারা রেখেছে, কালচারাল ক্রিশ্চিয়ানিটিকে রেখেছে, কিন্তু ধর্ম এজ এ থিওলজি, ধর্ম এজ এ স্পিরিচুয়াল গাইডেন্স, এটাকে তারা তাদের রাষ্ট্র থেকে সরিয়ে দিয়েছে। সেখানে আস্তে আস্তে ক্যাপিটালিজম, পুঁজিবাদের উদ্ভব ঘটেছে, সেখানে লিবারালিজমের উদ্ভব ঘটেছে, সেখানে আপনারা আরো যারা যে সমস্ত আইডিওলজি গুলো আমরা এখন আলোচনা করি বা আমরা এগুলোকে জানি বুঝি, সেগুলোর উদ্ভব ঘটলো। তো এই যে আমরা একদিক থেকে দেখতে পাচ্ছি যে সভ্যতা, ইউরোপিয়ান এনলাইটেনমেন্টের প্রধান চালক শক্তি হচ্ছে মধ্যবিত্ত, মানে যারা তখনকার মিডল ক্লাস ছিল ডেফিনেটলি। আবার একই সময়ে এই ইউরোপের এনলাইটেনমেন্ট থেকে যেই আইডিওলজি গুলো আসলো, যে সেকুলারিজম আসলো, সেই সেকুলারিজমটাও কিন্তু তাহলে কার আইডিওলজি হয়ে গেল? মিডল ক্লাসের আইডিওলজি হয়ে গেল। সম্পর্কটা এখান থেকে আর কি, যেহেতু ইন্ডাস্ট্রিয়াল সিভিলাইজেশনটা আসছে মিডল ক্লাসের হাত ধরে, বা মিডল ক্লাসে ছিল এটার প্রধান চালিকা শক্তি। যদিও হ্যাঁ এলিটটা ছিল, কিন্তু মিডল ক্লাস ছিল এটার একটা প্রাণ আর কি, এটা কনজিউমার গোষ্ঠী। মিডল ক্লাস না থাকলে আসলে মানুষ শিল্প উৎপাদন কার জন্য করবে? আপনি একটা বাজার একটা ওয়াশিং মেশিন তৈরি করতেছেন, ওয়াশিং মেশিনটা ভোগ করবে কে? মিডল ক্লাস করবে। এটা এলিটটা তো আছে, এলিটটা তো খুব সামান্য, তারা ইনভেস্টর, কিন্তু মিডল ক্লাস হচ্ছে মার্কেট ইকোনমির সবচেয়ে প্রধান প্রাণ শক্তি আর কি। যাই হোক, আবার এট দ্য সেম টাইম এই এনলাইটেনমেন্ট থেকে যে আইডিওলজির উদ্ভব হলো সেটা ছিল সেকুলারিজম। তার মানে আমি যেটা বলতেছিলাম যে মিডল ক্লাসের সাথে সেকুলারিজমের সম্পর্কটা অত্যন্ত নিবিড় একটা সম্পর্ক, গভীর একটা সম্পর্ক। এখন সেই সেকুলারিজম, সেই মানে আপনি এনলাইটেনমেন্ট আস্তে আস্তে কোথায় ট্রান্সফর্ম হলো? আমাদের ভারতীয় উপমহাদেশে আসলো, ইউরোপ ব্রিটিশদের হাত ধরে আসলো। ব্রিটিশরা যদিও কলোনিয়ালিজম আমাদের উপর চাপিয়ে দিয়েছে, কিন্তু তারা তাদের কালচার হিসাবে, তাদের কলোনিয়াল প্রজেক্ট হিসাবে আমাদের মধ্যে কিন্তু আস্তে তাদের যে শিক্ষা, সভ্যতা, সংস্কৃতি সবকিছু আস্তে আস্তে এখানে ইম্পোর্ট করেছে। এবং ব্রিটিশদের রাজধানী ইন্ডিয়াতে, ব্রিটিশদের প্রধানতম রাজধানী ছিল হচ্ছে কোথায়? কলকাতায়। এবং যার কারণে, এবং ব্রিটিশরা কিন্তু প্রথম যে তাদের যে শিল্প, ইন্ডাস্ট্রি, অফিস, আদালত, হ্যাঁ, প্রতিষ্ঠা কোথায় করেছিল? তারা কিন্তু কলকাতাতে করেছিল। যার কারণে বাঙালি মধ্যবিত্ত, যাদেরকে আমরা বলি, মানে উপমহাদেশের মধ্যে প্রথম মধ্যবিত্ত ক্লাসের উদ্ভব হয়েছে। মধ্যবিত্ত বলতে আমি আগেও অলরেডি ব্যাখ্যা করে ফেলেছি, মধ্যবিত্ত ক্লাসের উদ্ভবটা হয়েছে কোথায়? কলকাতায়। যার কারণে মধ্যবিত্ত যে কালচারটা, এই মধ্যবিত্ত কালচারটা ফ্রম দ্য ভেরি বিগিনিং ভারত উপমহাদেশে ছিল একটা ক্যালকেশিয়ান একটা কালচার, এবং এটার অরিজিনটা অবশ্যই কলকাতা থেকে। এখন আপনারা জানেন আমাদের কলোনিয়ালিজমের যে অভিজ্ঞতা ছিল, সেখানের মধ্যে কিন্তু মুসলমানদের শুরু থেকেই একটা অংশ বাদে, স্যার সৈয়দ আহমদ থেকে শুরু করে যে আলিগড় মুভমেন্ট, তারা বাদে ট্রেডিশনাল মুসলমানদের একটা মেজরিটি অংশ, যারা মেজরিটি রিপ্রেজেন্ট করতো, তারা কিন্তু ব্রিটিশদের সাথে তাদের সম্পর্কটা কোঅপারেটিভ সম্পর্ক ছিল না। তাদের সম্পর্কটা ছিল হচ্ছে বৈরিতার সম্পর্ক, তাদের সম্পর্ক ছিল কনফ্রন্ট্রেশনের সম্পর্ক, সংঘাত এবং বিপ্লবের সম্পর্ক, মানে সংগ্রামের সম্পর্ক। আর পক্ষান্তরে হিন্দু যারা ছিল, হিন্দু ধর্মাবলম্বী যারা ছিল, তারা কিন্তু ফ্রম দ্য ভেরি বিগিনিং, যেহেতু তাদেরকে মোগল ইয়া থেকে মুক্তি দিয়েছে, তারা মনে করতো তারা আস্তে আস্তে মানে ইংরেজদের আনুগত্য এবং বশ্যতা স্বীকার করে খুব দ্রুত, এবং তারা স্বীকার করেই, এবং তারা ইংরেজদের আস্থা অনেক দ্রুত অর্জন করে ফেলায়। এবং ইংরেজদের আস্থা অর্জন করে ফেলার কারণে ইংরেজরা দ্রুত তাদেরকে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় যে চাকরিগুলো আছে, আপনি দেখবেন যে প্রথম যদি কোনো 10 জন ম্যাজিস্ট্রেট হয় যারা ভারতীয় ছিল, সে 10 জন ম্যাজিস্ট্রেটের 8 জন ম্যাজিস্ট্রেট ছিল হচ্ছে হিন্দু। মুসলমানদের মধ্যে থেকে 1 জন বা 2 জন ছিল, বা মুসলমানদের মধ্যে প্রথম ম্যাজিস্ট্রেট আস্তে আস্তে অনেক সময় লেগে গেছে। এটা কারণটা কি? কারণ আমি যেটা বলেছিলাম, এই হিন্দুরা মোটা দাগে, আমি আবার শব্দটা বলছি, মোটা দাগে ব্রিটিশদের সাথে, যারা আমাদের এখানে এনলাইটেনমেন্ট এনেছিল, যারা আমাদের এখানে ক্যাপিটালিজম এনেছিল, তাদের সাথে কোঅপারেশনের সম্পর্ক, সহযোগিতার সম্পর্ক বেছে নেয় শুরু থেকেই। যার কারণে হচ্ছে যে আমাদের মধ্যে লোকাল যেই এই মধ্যবিত্ত কালচারটা উদ্ভব হলো, আমাদের এখানে যে লোকাল এনলাইটেনমেন্টটা হলো, সেটা কিন্তু ছিল হচ্ছে ক্যালকেশিয়ান। আবার এট দ্য সেম টাইম তারা ছিল কালচারালি হিন্দু প্রভাবিত, কালচারালি কি হিন্দু প্রভাবিত। এবং আপনারা জানেন একসময় আমরা আমাদের এই অত বঙ্গ অঞ্চলের মানুষ যারা আমরা ছিলাম একসময় ইস্ট বেঙ্গল, আমরা কিন্তু বৃহত্তর বাংলার অংশ ছিলাম। এবং সেখানে ঢাকা কিন্তু তখন এত বড় শহর হিসেবে গড়ে ওঠে নাই। আমাদের মক্কা কিন্তু ফর লং টাইম কোথায় ছিল? কলকাতাতেই ছিল। এবং কলকাতায় যে দাদাবাবু যে গোষ্ঠী, দাদাবাবু কেন্দ্রিক যেই সংস্কৃতিটা গড়ে ওঠে, সেটার প্রধান কয়েকটা বৈশিষ্ট্য ছিল এটা, যে সেটা একটা ক্যালকেশিয়ান কালচার ছিল, সেটা একটা হিন্দু কালচার প্রভাবিত কালচার ছিল, সেখানে হিন্দু কালচারাল একটা প্রভাব ছিল। সো এই যে সবকিছুর মেশেলে ভারতীয় উপমহাদেশে যে এনলাইটেনমেন্ট, এখানে যে মধ্যবিত্ত যে কালচারটা গড়ে উঠলো, এই কালচারের জেনেসিস, উৎপত্তিগত দিক থেকে এই কালচারটা ছিল একটা কি হিন্দু প্রভাবিত একটা সেকুলার কালচার, বাট এট দ্য সেম টাইম ওই যে যেটা বললাম, ওই যে ইয়ার ভাষায় বলতে হয় আর কি, আমাদের যে নাস্তিকদের গুরু রিচার্ড ডকিন্স এর ভাষায় বলতে হয়, যে উনি মনে করেন উনি একজন কালচারাল ক্রিশ্চিয়ান। তো আমাদের যে দাদা বাবুরা যারা ছিল, তারা সেকুলার, তারা এনলাইটেন, কিন্তু এট দ্য সেম টাইম তারা হচ্ছে কালচারাল হিন্দু। আচ্ছা,
এবং সেটাই সেই কালচারটাই ও ইভেন্চুয়ালি আমাদের, আনফরচুনেটলি আমরা যদিও পাকিস্তান আন্দোলন করি, আনফরচুনেটলি যদিও আমাদের মধ্যবিত্ত একটা শ্রেণী গড়ে উঠছিল, আমাদের মুসলমানদের একটা নিজস্ব মধ্যবিত্ত শ্রেণী গড়ে ওঠার চেষ্টা হচ্ছিল, এবং সেই প্রেক্ষিতে কিন্তু আমাদের মুসলিম লীগ গড়ে ওঠে, এবং সেই প্রেক্ষিতে কিন্তু আমরা আমাদের আজাদির আন্দোলন হয়, সেই প্রেক্ষিতে কিন্তু আমাদের পাকিস্তান মুভমেন্টের একটা পরিণতি লাভ করে। কিন্তু আনফরচুনেটলি আমাদের সেই পাকিস্তান আমাদের দোষের কারণে বিভিন্ন পারিপার্শ্বিক বিভিন্ন কারণে আমরা টেকাতে পারিনি আমাদের সেই বাঙালি, আমাদের যে মুসলিম জাতিসত্তা ছিল, সেই মুসলিম জাতিসত্তাটা আবার একটা চ্যালেঞ্জের, গভীর চ্যালেঞ্জের শিকার হচ্ছে আমাদের ৭১-এ। এবং ৭১-এর যেই কলকবজা যারা নেড়েছিলেন এবং ৭১ আন্দোলন যারা নেতৃত্ব দিয়েছিলেন, যদিও সেটা এখন আমাদের স্বাধীনতা আন্দোলন বা আমাদের বাংলাদেশি জাতিসত্তার স্বাধীনতা আন্দোলন, কিন্তু যারা নেতৃত্ব দিয়েছিলেন এই আন্দোলনের এবং যারা এটা প্রভাবক ছিলেন প্রতিবেশী রাষ্ট্রসমূহ থেকে, যারা এটার কালচারাল ফ্রন্টে যারা প্রধান ছিলেন, তারা ডেফিনেটলি কারা ছিলেন আপনারা জানেন। তো সবকিছু মিলিয়ে সেই প্রভাব বলয়ের কারণে আলটিমেটলি আমাদের যে পরিণতিটা হলো, সে পরিণতি হলো যে স্বাধীনতার পরে আমাদের কালচারাল যে ফ্রন্টটা, আমাদের কালচারাল যে নেতৃত্বটা, আমাদের যে এটা যে লিডিং ইয়াটা মানে স্টেকটা, এটা প্রধান স্টেক হোল্ডার হয়ে উঠলো এমন একটা গোষ্ঠী, এমন একটা সোসাইটি, এমন একটা শ্রেণী, যারা হচ্ছে মানে আমাদের মুসলিম জাতিসত্তাকে বা মুসলিম পরিচয় সত্তাকে এবং আমাদের যে মুসলমানিয়াত যে কালচারকে, সেই কালচারকে ওভাবে ওন করতেন না, বরং তাদের সাথে একটা দূরত্ব ছিল, এবং তারা গভীরভাবে ক্যালকেশিয়ান যে কালচার, হিন্দু যে কালচার ছিল, এবং ক্যালকেশিয়ান যে এনলাইটেনমেন্ট ছিল, ক্যালকেশিয়ান যে কালচার ছিল, সেই কালচারের হচ্ছে মানে সেই কালচার দ্বারা প্রভাবিত ছিল। এবং তারাই হচ্ছে আমরা যেটাকে বলি যে ছায়ানট, তারাই হচ্ছে যে উদিচি। আমি ডিসেন্ট ভাষা ব্যবহার করে বলছি, যদিও আমরা সাধারণত আমরা ইসলামপন্থীরা এই শব্দগুলো নিলে হচ্ছে মানে অনেক একটু ভায়োলেন্ট হয়ে যায়, কিন্তু আমরা এখানে যেহেতু এটাকে পাবলিক ফোরামে আলোচনা করছি, আমরা খুবই একাডেমিক ভাষায় আলোচনা করছি। তো এই যে বাংলাদেশে যে ইন্টেলিজেন্সিয়া, বাংলাদেশে যে নতুন কালচারাল রেনেসা হলো, বা রেনেসা বলবো না, বলবো যে বাংলাদেশে যে কালচারাল কন্টিনিউশন হলো, ঠিক আছে, এবং বাংলাদেশে যে কালচারাল নেতৃত্ব যাদের হাতে চলে গেল, তারা ছিল প্রিডমিনেটলি কলকাতা প্রভাবিত, তারা ছিল প্রিডমিনেটলি হিন্দু কালচার প্রভাবিত, এবং তাদের সাথে মুসলিম কালচার এবং তাদের সাথে মুসলিম মধ্যবিত্তের যে কালচার, যেটা আপনার কি ছিল, পাকিস্তান কেন্দ্রিক গড়ে উঠেছিল। আপনি দেখেন, একটা উদাহরণ দিই, পাকিস্তানেও কিন্তু কালচারাল একটা গোষ্ঠী গড়ে ওঠে, এবং সেই গোষ্ঠীর নেতৃত্ব কারা দিয়েছে? রাহাত ফতে আলী খানরা, নুসরাত ফতে আলী খানরা নেতৃত্ব দিয়েছিল, শেখ কাওয়ালি যে সুফি মিউজিক গুলো ছিল। তো তারা ধার্মিক না হলো, ধর্ম তাদের জীবনে অতটা প্রভাবক না হলো, তাদের অন্তত মুসলিম যে পরিচয় সত্তাটা সেটা সেখানে অন্তত প্রবল ছিল। যার কারণে পাকিস্তান কেন্দ্রিক যে মিডল ক্লাস কালচারটা গড়ে ওঠে, সেই কালচারের মধ্যে আপনি যে সেখানে রাহাত ফাতে আলীকে আপনি দেখতে পান, সেখানে আপনি নুসরাত ফাতে আলীকে দেখতে পান, যার মধ্যে মুসলিম কালচারের মোগল কালচারের একটা ফিউশন দেখতে পান, যার মধ্যে মুসলিম পরিচয় সত্তার একটা গভীর যোগসাজশ দেখতে পান, সম্পর্ক দেখতে পান। কিন্তু পক্ষান্তরে বাংলাদেশ গড়ে ওঠার পরে বাংলাদেশের যেটাকে মেইন স্ট্রিম কালচার বানানো হলো, বাংলাদেশে যেটাকে মেইন স্ট্রিম কালচার বলে পরিচয় করানো হলো, যেটাকে প্রতিষ্ঠা করানো হলো, প্রমোট করা হলো, সেই কালচারের মধ্যে আমরা কেমন জানি, আমরা যারা মুসলমান ছিলাম, প্র্যাকটিসিং মুসলমান ছিলাম, সেটার সাথে আমরা কোনো তাল্লুক দেখতে পেলাম না, সেটার সাথে কোনো সম্পর্ক দেখতে পেলাম না। মনে হলো যে এই কালচারটা কোথা থেকে আসছে, ঠিক আছে, যে এই কালচারটা তো রবীন্দ্রিক কালচার, যে কালচারের মধ্যে আমাদের জীবনবোধ, আমাদের যেই জীবনের কথা, আমাদের যে সকাল বিকালের গল্প, আমাদের যে ফজরের নামাজ, আমাদের যে শুভে সাদিক, আমাদের যে অজুর পানি, সেই কালচারে সেখানে সেটা নেই। সেখানে তুলসী পাতার প্রভাব বেশি, সেখানে জল বেশি, সেখানে পানির প্রভাব কম, যেটাকে আমি মানে রূপক অর্থে বলছি আর কি। যে কালচারের মধ্যে চৈত্র সংক্রান্তির প্রভাব আছে কিন্তু শবে বরাত সেখানে নেই, যে কালচারের মধ্যে পহেলা বৈশাখ আছে কিন্তু সেই কালচারের মধ্যে কেন জানি আমাদের ঈদ মিলাদুন নবী নেই। এই যে কালচারটা গড়ে উঠলো আর কি, তো এই কালচারটা যে কালচারটাকে প্রমোট করা হলো, সেই কালচারের সাথে আমাদের যে আমরা কেন যেটার সাথে রিলেট করতে পারলাম না, কারণ কি সেটা আমি ব্যাখ্যা করলাম। এবং সেই কালচারাল যে এস্টাবলিশমেন্ট, আমি আমার দ্বিতীয় প্রপঞ্চে আসতেছি, যে শাহবাগ বলতে আমরা কাদেরকে বুঝি, শাহবাগ বলতে আমরা কাদেরকে বুঝি, সেই কালচারাল যে এস্টাবলিশমেন্ট, সেই পলিটিক্যাল যে এস্টাবলিশমেন্ট, হ্যাঁ, সেটাই হচ্ছে শাহবাগ। সেই যে বুদ্ধিভিত্তিক এস্টাবলিশমেন্ট, সেটাই হচ্ছে শাহবাগ। তো এখানে এই যে আমাদের আমাদের আমরা শাহবাগ বলতে আমরা তাদেরকে বুঝি। আমরা অনেক সময় শাহবাগ বলতে মনে করি যে 2012-13 দিকে
ঢাকা ইউনিভার্সিটির সামনে যে একটা গোল চত্বর আছে, সেই গোল চত্বরের মধ্যে কিছু সেকুলার মানুষজন, কিছু বামপন্থী মানুষজন, তারা একটা রাজনৈতিক দাবি নিয়ে তারা এখানে জড়ো হয়ে যে আন্দোলনটার জন্ম দেন, সেটাই হচ্ছে শাহবাগ। দ্যাটস ট্রু, ফ্যাকচুয়ালি আমি এটার সাথে ডিসএগ্রি করবো না, এটা ট্রু। কিন্তু শাহবাগের পরিব্যক্তি, শাহবাগ শাহবাগটা কিন্তু একদিনের কোনো আন্দোলন নয়। বামপন্থীদের বাংলাদেশে যারা এই যে কালচারাল এস্টাবলিশমেন্ট, হ্যাঁ, তাদের যে দীর্ঘ 20-30 বছরের, তাদের দীর্ঘ 30-40 বছরের যে সাধনা সংগ্রাম, এটার কালমিনেশন, এটার একটা পরিণয়, এটার একটা বিস্ফোরণ হচ্ছে যে শাহবাগ। তারা যেটা চাচ্ছিল, যে জিনিসটা কায়েম করতে চাচ্ছিল, সেটা হচ্ছে শাহবাগ। সো শাহবাগ হচ্ছে কালচারাল এস্টাবলিশমেন্টের যে কালচারাল মুভমেন্টটা হয়ে আসছিল, সেটার একটা আমরা এটার একটা আপাত পরিণতি বলতে পারি, বা সেটার একটা পরিক্রমা বলতে পারি, বা সেটার একটা কনক্লুশন বলতে পারি। তো যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম, শাহবাগকে আমি যেভাবে ডিফাইন করি সেটা হচ্ছে উপনিবেশিক। উপনিবেশিক এটা ওয়েস্টার্ন উপনিবেশ হতে পারে, কিংবা আমরা পার্শ্ববর্তী যে আমি যেটা বললাম যে ক্যালকেশিয়ান উপনিবেশ যেটাকে বলি আর কি, যেটাকে আমরা যে দ্বিতীয় শ্রেণীর একটা রাষ্ট্র আমাদের উপর যে উপনিবেশ কায়েম করতে চায়, হিন্দুত্ববাদ উপনিবেশ। আমরা এই উপনিবেশিক আধিপত্য বিস্তারের জন্য যে সাংস্কৃতিক ময়দানে, সাংস্কৃতিক পরিমণ্ডলে কাজ করা ক্যালকেশিয়ান এনলাইটেনমেন্ট দ্বারা প্রভাবিত যে কালচারাল, যে সাংস্কৃতিক এস্টাবলিশমেন্ট আছে, সেটাকে আমরা শাহবাগ মনে করি, বা সেটাকে আমরা শাহবাগ বুঝি। এটা বলা ভুল হবে, এটাকে আমি এভাবে শাহবাগকে ডিফাইন করি। হ্যাঁ, শাহবাগের আরো অনেক ডাইমেনশন আছে, শাহবাগের আরো অনেক মাত্রা আছে, কিন্তু আপাতত আমি শাহবাগকে এভাবে ডিফাইন করি আলোচনা সুবিধার্থে, যাতে করে আমরা আমাদের লেটার স্টেজে আমরা এই জিনিসটাকে একটা ইয়াতে নিয়ে যেতে পারি, যে আমরা একটা আলোচনাকে ন্যারো ডাউন করতেছি, আমাদের আলোচনা অনেক বড় হয়ে যাবে। এখন এবার আসি যে একটা জিনিস মনে রাখবেন, যে একটা অদ্ভুত বিষয়, যে যারা ইউরোপে সেকুলারিজম নেতৃত্ব দিচ্ছে, যারা হচ্ছে আমেরিকায় সেকুলারিজমের নেতৃত্ব দিচ্ছে, লিবারালিজমের নেতৃত্ব দিচ্ছে, তারা তাদের যে নিজস্ব ধর্ম, খ্রিস্টানিটি বা ইহুদি ধর্ম বা খ্রিস্টান ধর্ম, সেটার প্রতি তাদের যে অ্যাটিটিউড, সেটার প্রতি তাদের যে দৃষ্টিভঙ্গি, সেটার সাথে ডিলিং করা তাদের যে অভিজ্ঞতা, সেটা আর আমাদের এখানে, আমাদের মুসলিম প্রভাবিত অঞ্চলগুলোতে বা আমাদের বাংলাদেশে যারা সেকুলারিজম, যারা লিবারালিজমের নেতৃত্ব প্রদানকারী, যারা লিডিং পজিশনে আছে, যারা সেকুলারিজমের প্রধান স্টেক হোল্ডার, তারা ধর্মকে অনেকটা ডিফারেন্ট ওয়েতে, অনেকটা ভিন্নভাবে কি করেছে, ডিলিং করেছে। এটা কারণটা কি, কিভাবে আমি একটু বলি। যে একজন রিচার্ড ডকিন্স, সে বলতে পারছে যে আমি একজন কালচারাল ক্রিশ্চিয়ান, সে এই কথা বলতে পারছে যে আমি একজন কালচারাল ক্রিশ্চিয়ান, একদম একজন হার্ডকোর এথিস্ট হওয়া সত্ত্বেও, নাস্তিক হওয়া সত্ত্বেও সে বলতে পারছে আমি একজন কালচারাল ক্রিশ্চিয়ান। কিন্তু কেন সে একই মানে জনরার মানুষগুলো, সে একই প্রকৃতির মানুষগুলো, যারা আমাদের বাংলাদেশের লোকাল সেকুলারিজমের কি স্টেক হোল্ডার, যারা এখানে ধৈর্যধারী, যারা এখানে বড়, তারা কেন বলতে পারছে না যে আমি নাস্তিক, কিন্তু আমি আবার কি মুসলমান নাস্তিক? কেন এই কথাটা তারা বলতে পারছে না, বা বললেও খুবই সামান্য? যারা মুসলিম আইডেন্টিটিকে হোল্ড করে, বা যারা তাদের মুসলিম পরিচয় সত্তাকে কোনো না কোনো ফর্মে আপহোল্ড করার ধারণা করে, তাদের সংখ্যাটা কেন এত সামান্য, কেন এত কম? এটা আসলে অনেকগুলো কারণ আছে। এটার অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হচ্ছে এটা, যে দেখেন, ক্রিশ্চিয়ানিটি যতটা খাসি হয়ে গেছে, যতটা নপুংসক হয়ে গেছে, এজ এ ধর্ম, ক্রিশ্চিয়ানিটি সেকুলার সোসাইটির কাছে যতটা আত্মসমর্পণ করেছে, সেটা কিন্তু আমাদের এই অঞ্চলে ইসলাম করে নাই। যার কারণে ইউরোপিয়ানরা যখন তারা তাদের ধর্মের সাথে বোঝাপড়া করেছে, ধর্মের সাথে তারা যখন ডিলিং করেছে, তাদের ধর্ম তাদের সেকুলারিজমের কাছে খুব সহজে আত্মসমর্পণ করেছে, এবং তাদের ধর্ম নিজেরাই সেকুলার হয়ে গেছে। তাদের ধর্ম একটা সময় সেকুলার, যাদের দ্বারা ধর্মগুরু, তারা নিজেরাই একসময় কি করেছে, সেকুলারিজমকে প্রমোট করেছে। তো ইউরোপিয়ানদের অভিজ্ঞতাটা আপনারা জানেন যে সম্পূর্ণ ভিন্ন একটা অভিজ্ঞতা। সেখানে খ্রিস্টানিটি নিজেই একটা সেকুলার হয়ে গেছে, তারা একটা সময় আস্তে আস্তে সেকুলার ভ্যালু গুলোকে এন্ডোর্স করে নিয়েছে, তারা নিজেরা বলতেছে হ্যাঁ, মানে ধর্ম মানে হচ্ছে আমরা গির্জার মধ্যে সীমাবদ্ধ হয়ে যাব। খ্রিস্টান ওখানে যারা ধর্মগুরু আছে, পাদ্রীরা, তারা তাদের পলিটিক্যাল অ্যাসপিরেশন কি করেছে, অ্যাবান্ডন করেছে, তাদের রাজনৈতিক যে আশা আকাঙ্ক্ষা, তারা সেটাকে কি করেছে, পরিত্যাগ করেছে। কিন্তু ইসলাম তো সেটা করে নাই, ইসলাম কখনো করবেও না। ইসলাম যদি করে তাহলে সেটা ইসলাম থাকবে না। ইসলামকে কখনোই তো ইউ ক্যান নেভার এভার মানে ডিপ্রাইভ অর ডিসকানেক্ট ইসলাম ফ্রম ইস পলিটিক্যাল অ্যাসপিরেশন। সো যার কারণে ইসলাম যেহেতু কখনোই আত্মসমর্পণ করে নাই, আর অ্যাজ এন আইডিওলজিও, পলিটিক্যাল অ্যাসপিরেশনের ব্যাপারটা বাদ দিল, অ্যাজ এন আইডিওলজি, অ্যাজ এ কালচার,
ইসলাম তো লিবারালিজমের কাছে, সেকুলার ভ্যালুজ এর কাছে আত্মসমর্পণ করবে না, করতে পারে না। মানে ইসলাম এটা আল্লাহ, এটা এটা ইসলাম সত্য হওয়ার, এটা আল্লাহর মনোনীত ধর্ম হওয়ার এটা একটা প্রমাণ। আমরা বলতে পারি যে যে পৃথিবীর অন্য সকল ধর্ম সেকুলারিজমের কাছে খুব সহজ আত্মসমর্পণ করেছে, কিন্তু ইসলাম করে নাই। আলহামদুলিল্লাহ করে নাই, এবং উই আর প্রাউড অফ দ্যাট। যার কারণে ইসলামের সাথে বোঝাপড়া, ইসলামিক রাষ্ট্রগুলোতে, মুসলিম রাষ্ট্রগুলোতে সেকুলারিস্ট যারা আছে তাদের সাথে ইসলামিস্ট যারা আছে, তাদের যে কনফ্রন্টেশন, তাদের যে ক্রাইসিস, তাদের যে টানাপোড়া, সেটা আর পশ্চিমা দেশে যারা ওখানকার ধর্মপন্থী আর ওখানকার যারা সেকুলার, তাদের টানাপোড়া কখনো এক হবে না, এটা হতে পারে না। তো এখানে যেহেতু এখানকার মধ্যে ইসলাম ইসলাম সব জায়গাতেই ক্লেম করতে চায়, ইসলাম তোমার কালচার কি করতে চায়, ইসলাম বলতে চায় যে ইসলামই তোমার কালচার, ইসলাম তোমার কালচারে সবকিছুকে নিয়ন্ত্রণ করতে চায়, ইসলাম তোমার পারিবারিক ভ্যালু সবকিছুকে নিয়ন্ত্রণ করতে চায়, ইসলাম তোমার বাজার অর্থনীতিকে নিয়ন্ত্রণ করতে চায়, তুমি কোনটা ভোগ করবে, কোনটা কনজিউম করবে, কোনটা কনজিউম করবে না। ইসলাম তোমার চিন্তা, বিশ্বাস, আকীদা সবকিছুকে নিয়ন্ত্রণ করতে চায়। তো ইসলাম তো অবশ্যই সেকুলারিজমের একটা মারাত্মক শত্রু, ইসলাম লিবারালিজমের একটা মারাত্মক শত্রু, ইসলাম মার্কেট ক্যাপিটালিজমের একটা মারাত্মক শত্রু। কারণ কারণ হচ্ছে যে ইসলামের সাথে যে কনসিলিশনের সুযোগটা অত্যন্ত কম। তো যার কারণে হলো যে আপনার হচ্ছে যে এই অঞ্চলের যারা সেকুলারিস্ট ছিল, তারা চিন্তা করলো যে ইসলামকে শুধুমাত্র ধর্মকে শুধুমাত্র পলিটিক্যাল স্ফিয়ার থেকে, রাজনৈতিক পরিমণ্ডল থেকে দূরে সরালেই হবে না, ধর্মকে কালচারাল এবং পাবলিক স্ফিয়ার থেকেও দূরে সরাইতে হবে। মানে আপনি শুধুমাত্র হুজুরদেরকে ক্ষমতা আসতে না দিলেই আপনার মুক্তি মিলবে তা কিন্তু না, ইসলামী দলগুলোকে ক্ষমতা আসতে না দিলে আপনি সফল তা কিন্তু না। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে কালচার থেকে, পাবলিক স্ফিয়ার থেকে আপনাকে দূরে সরাইতে হবে ইসলামকে। এবং এই যে কারণ কারণ ওরা জানে এটা, যে কারণ মুসলমান দেশে আপনি যদি ইসলামকে কালচারাল স্ফিয়ারে জায়গা দেন, আপনি যদি পাবলিক স্ফিয়ারে মুসলমানদেরকে জায়গা দেন, পাবলিক ইনস্টিটিউশন, পাবলিক প্রতিষ্ঠানে মুসলমানদেরকে জায়গা দেন, ইসলামকে জায়গা দেন, আস্তে 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 তারা পলিটিক্স কে প্রভাবিত করবে। কিংবা পলিটিক্স যে মানুষগুলো করে, সে মানুষগুলো যেহেতু ভোটের নির্ভরতা আছে, ভোটের প্রয়োজন আছে, তারা এদের দ্বারা প্রভাবিত হয়, আলটিমেটলি পলিটিক্যাল স্ফেয়ার ইসলামকে জায়গা করে দিবে, বা পলিটিক্যাল স্ফেয়ার ইসলামকে টু সার্টেন এক্সটেন্ট শরিয়ার শাসন কায়েম না করলো, তারা সংবিধানের মধ্যে বিসমিল্লাহ ঢুকাবে, তারা রাষ্ট্রধর্ম ইসলাম বানাবে। কারণ ওই যে আপনি যখন আস্তে আস্তে ইসলামকে কালচারাল স্ফেয়ারে জায়গা দিচ্ছেন, আপনি যখন ইসলামকে মেইন স্ট্রিম হওয়ার জায়গা সুযোগ করে দিচ্ছেন, এই জন্য তারা সবসময় চাইছে বাংলাদেশে যারা সেকুলার বা এই অত অঞ্চলে মুসলিম রাষ্ট্রপ্রধান গুলোতে যারা সেকুলার, তাদের সবসময় একটা এসপিরেশন ছিল যে শুধুমাত্র পলিটিক্সে তাদেরকে লাথি মারলে হবে না, কালচারাল স্ফেয়ারও তাদেরকে কোনো জায়গা দেওয়া যাবে না, ইউনিভার্সিটিতে তাদের কোনো জায়গা দেওয়া যাবে না, পাবলিক সরকারি প্রতিষ্ঠানে তাদেরকে কোনো জায়গা দেওয়া যাবে না। সোজা কথায় পাবলিক স্ফেয়ার বলতে আমরা যা বুঝি, সকল জায়গা থেকে ইসলামকে, ইসলাম পন্থীকে এবং ইসলামিক ভ্যালুসকে তাড়াইতে হবে, বিতাড়িত করতে হবে। এবং সেই অ্যাসপিরেশন থেকে, সেই প্রজেক্টের জায়গা থেকে, সেই আশা আকাঙ্ক্ষা থেকে এবং সেই প্রয়োজনীয়তা থেকে, তাদের দৃষ্টিকোণ থেকে এটা একটা প্রয়োজনীয়তা। কারণ আপনি যদি কালচারাল স্ফেয়ারে জায়গা দেন, সেটা আলটিমেটলি পলিটিক্যাল স্ফেয়ার প্রভাবিত করবে। এই জন্য তারা চিন্তা করছে যে সম্পূর্ণভাবে ইসলামকে বের করে দিতে হবে। এবং সেটাই হচ্ছে আমাদের আজকের টপিক। সেটা কি? সেটা হচ্ছে যে প্রাতিষ্ঠানিক ইসলামীকরণ। কেন এই অঞ্চলের সেকুলাররা তারা আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে সম্পূর্ণভাবে ইসলাম থেকে দূরে সরাই দিতে চায়? কেন ইসলামকে কোনোভাবেই কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে, কোনো কালচারাল প্রতিষ্ঠানে, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে, কোনো জায়গাতে তারা ঢুকতে দিতে চায় না? কেন তারা ইফতার মাহফিল নিয়ে এতটা বদার্ড? কেন? আপনি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আপনার যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়তো এখানে অনেকে আছেন, আপনারা সবাই অনেকে পাবলিক ইউনিভার্সিটিতে পড়েন, আপনি বলেন তো, আপনি তো প্রত্যেকটা আপনার র্যাক দিয়ে যখন পার্টি হয়, আপনার যখন ক্লাস পার্টি হয়, আপনি তো সেখানের মধ্যে কি ব্যান্ড মিউজিক শুনেন, সেখানের মধ্যে আপনি রাবীন্দ্রিক মিউজিক শুনেন, কিন্তু আপনি সেখানে কখনো শুনেছেন যে কোনো ইসলামিক ব্যান্ড মিউজিককে বা ইসলামিক কোনো যারা একদম একদম লিবারাল, যেমন সামি ইউসুফকে আহ্বান করছে, শুনছেন কখনো? যে লোকটা মিউজিক দিয়ে ধরেন ইসলামিক গান গায়, অনেক লোক হচ্ছে না, মাহের জাইনটেন এরা আছে না, কোন মিউজিক গান গায়, এদেরকে কখনো ইনভাইট করছে? এদেরকে কখনো স্পেস করে দিছে? আপনি আমাকে বলেন লাস্ট কবে, হোয়াট ওয়াজ দ্য লাস্ট টাইম ইউ স দ্যাট? আপনি কিন্তু প্রতিনিয়ত দেখতেছেন এখানে জেমস আসতেছে, এখানে মাইলস আসতেছে, এখানে আপনার শিরোনামহীন আসতেছে, কিন্তু ইউ উইল নেভার এভার সি যে এখানে মাহির জাইন আসতেছে এখানে, কিংবা আমাদের যারা এই যে বিভিন্ন ইসলামী দলগুলো, যে ইসলামী সঙ্গীতের ইয়াগুলো আছে না, এই যে আমি তো নাম জানি না, বা বাংলাদেশে যারা কলরব আছে, আরো যারা যারা আছে আর কি, এদেরকে কবে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে একটা প্রোগ্রাম করতে দিয়েছে, একটা কনসার্ট করতে দিয়েছে, একটা অনুষ্ঠান করতে দিয়েছে? আপনি তো প্রায় দেখবেন যে তাও আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে যে এখন শুধুমাত্র
মিলাদটা মাঝে মাঝে হয় বিভিন্ন ডিপার্টমেন্টে, ওই যে ওই বিভিন্ন ফ্যাকাল্টি ট্যাকাল্টি মারা টারা গেলে মিলাদ, ওনার শরণার্থে মিলাদ টেলাদ হইতো। এই মিলাদটা আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে ঢোকানোর ক্ষেত্রে ওই যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন না মরহুম, ওনার কিন্তু একটা প্রভাব ছিল। উনি বেরলভী ঘরানার মানুষ ছিলেন আর কি, সুন্নি ঘরানার মানুষ ছিলেন। তো উনি হচ্ছে যে অনেক ইয়া মিয়া করে ঢাকা ইউনিভার্সিটিতে প্রথম মিলাদ চালু করছিলেন, এটা আপনারা জানেন। তো কেন এই আমাদের ইনস্টিটিউশন গুলো থেকে, আমাদের পাবলিক ইনস্টিটিউশন গুলো থেকে তারা এভাবে ইসলামকে বিতাড়িত করতে চায়? ওই যে আমি যেটা বলছিলাম, যে আমি যখন মাদ্রাসা থেকে ইউনিভার্সিটিতে ভর্তি হলাম, কেন আমি ইসলামের কথা বললে, কেন আমি ইসলামের পোশাক পরলে এতটা মার্জিনালাইজড হয়ে গেছি, কারণ আমি এতটা ডি ক্লাসড হয়ে গেছি, কেন আমি এটা নামই মুখে নিতে পারি না? পারি না এই কারণেই যে তাদের এটা প্ল্যান হচ্ছে এটা, যে তারা প্রতিষ্ঠান থেকে সম্পূর্ণভাবে কি করতে হবে, আপনার ইয়া করতে হবে, ধর্মকে বাদ দিতে হবে, ধর্মকে বিতাড়িত করতে হবে। এবং এটা আপনার স্পষ্ট, এটা প্রমাণ করার কোনো কিছু নাই, আমাকে স্ট্যাটিস্টিক্যাল ডেটা দিতে হবে না। এনি পার্সন হু হ্যাজ এ কমন সেন্স, তারা জানে যে ঢাকা ইউনিভার্সিটির ছেলেপেলারা জামাত করে নামাজ পড়লেও, ওই ইসলামী ছাত্র আন্দোলনের ছেলেপেলারা জুব্বা টুপি পরে 10-15 ছেলে মিলে একসাথে হাঁটলো, হায় হায় ভয় বটবৃক্ষ আমাদের ক্ষমা করো, কোরআন শরীফের একটা অনুষ্ঠান আয়োজন করলো, ঠিক আছে, এই দায় আমাদের, এই দায় আমাদের, বটবৃক্ষ আমাদের ক্ষমা করো। কেন তারা এই বটবৃক্ষের কাছে ক্ষমা চায়? কারণ তারা মনে করে যে যত স্টেট ইনস্টিটিউশন আছে, যত এডুকেশন ইনস্টিটিউশন আছে, যত কালচারাল ইনস্টিটিউশন আছে, সবগুলো হচ্ছে তাদের একটা সেকুলারিজমের স্যাক্রেড মন্দির। সেখানের মধ্যে তো আপনি ধর্মকে ঢুকতে দিতে পারেন না। ধর্ম ঢোকা মানে হচ্ছে সেটা আস্তে আস্তে ইম্পিউরিক করে ফেলবে, এটাকে অপবিত্র করে ফেলবে, এটা আস্তে আস্তে কলুষিত করে ফেলবে। এই জন্য তারা ধর্মকে কোনোভাবে জায়গা দিতে চায় না। এখন এই যে যেটা বলতেছিলাম যে ইসলামীকরণ, প্রাতিষ্ঠানিক ইসলামীকরণ, এখন এই প্রতিষ্ঠানগুলোতে কারা পড়ে? মধ্যবিত্ত। ইউনিভার্সিটিতে কিন্তু ম্যাক্সিমাম মেজরিটি পার্সন কারা? মধ্যবিত্তর যে ওয়াইড স্পেকট্রাম, নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত, তারাই পড়ে। আমাদের যে কালচারাল ইনস্টিটিউশন গুলো আপনি দেখবেন, আমার মানে ইসলাম আসার আগে আমার আমার শ্বশুর বাড়িতে যেটা হয়েছিল, আমার ঘরের মানে আমার আহলিয়ার ফ্যামিলিতে যেটা হয়েছিল, তারা দুইজনেই একসময় ছায়ানটে গেছিল, তারা একসময় শিল্পকলায় যেতেন, ওখানে গান করতেন, তারা কিন্তু নামাজ পড়তেন। বাঙালি মধ্যবিত্ত কিন্তু নামাজ পড়তেন, মানে তো এমনি দিনের বুঝ আসার আগে আর কি বলতে, তারা কিন্তু নামাজ পড়তেন, কিন্তু তারা এট দ্য সেম টাইম কি ছিল, কালচারাল সেকুলার। শব্দটা খেয়াল করেন, তারা মুসলমান বাট এট দ্য সেম টাইম তারা কালচারাল সেকুলার। কিভাবে কালচারাল সেকুলার? তারা কিন্তু ঠিকই তাদের মেয়েদেরকে ভর্তি করাচ্ছে কোথায়? উদীচিতে। তাদের তাদের মেয়েদেরকে ভর্তি করাচ্ছে কোথায়? সেই শিল্পকলা একাডেমিতে। তারা তাদের মেয়েদেরকে ভর্তি করাচ্ছে হচ্ছে যে ছায়ানটে। কেন? কারণ কালচার বলতে যেটা বোঝায়, আপনাকে যদি একজন সভ্য মধ্যবিত্ত হতে হয়, আপনাকে তো কালচার থাকা লাগবে। কালচার বলতে যেটা বোঝায়, সেখানে সেখানে তাদের অংশগ্রহণ দরকার, সেখানে তাদের পার্টিসিপেশন দরকার। আর সবগুলো কালচারাল ইনস্টিটিউশন বলতে তো এটাই ছিল। মেইন স্ট্রিম কালচারাল ইনস্টিটিউশন বলতে তো কেরাত, হামনাত প্রতিযোগিতা নাই। সো বাঙালি মধ্যবিত্ত বলতেই, বাঙালি মধ্যবিত্ত মানে এই দেশে যারা শহর মধ্যবিত্ত, যেহেতু কালচারাল ইনস্টিটিউশন বলতেই হচ্ছে আপনার হচ্ছে শাহবাগ। কালচারাল ইনস্টিটিউশন বলতে হচ্ছে আপনার একটা ডি ইসলামাইজ, যেখানে ইসলামের কোনো নামগন্ধ নাই, ওই যারা ক্যালকেশিয়ান ধারার প্রভাবিত মানুষজন তারা। তো সেখানে আপনি যখন তার বাচ্চাকে পাঠাচ্ছেন, তাহলে ডেফিনেটলি তার মনস্তত্ত্ব কিভাবে গড়ে উঠতেছে, তাই না? বাঙালি যখন ঈদের সময় একটা নাটক দেখতেছে, সবাই তো নাটক দেখে, বাঙালি যখন মধ্যবিত্ত জুমার নামাজ পড়ে এসে সিনেমা দেখতো, এটা শহরের মধ্যবিত্ত কালচার হয়ে গেছে। তো তারা যখন সিনেমাটা দেখতো, তারা যখন একটা নাটক দেখতো, নাটকগুলো কে তৈরি করেছে? নাটকগুলো কি আপনি মনে করেন যে জামাত ইসলামের কোনো লোক করেছে? যে নাটকগুলো কি মনে করেন যে 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 ইয়ে আসিফ আদনান ভাইয়ের কোনো লোকজন করেছে, নাকি এটা হারুন ইজাহারের লোকজন করেছে, মাওলানা হারুন ইজাহার সাহেবের লোকজন করেছে? এরা এরা তো করেন নাই। এই নাটকগুলো তারা কে করতেছে? সো কালচার বলতে যেটা মানে মডার্ন টাইমে যে কালচার, সব এটার পরিপূর্ণ নিয়ন্ত্রণ কে নিয়ে নিয়েছে? আমরা যেটাকে বলি সেটা হচ্ছে শাহবাগ নিয়ে নিয়েছে। এবং শাহবাগ যখন এটা নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে, তাহলে ডেফিনেটলি এটা কি হয়ে যাবে, ডি ইসলামাইজ হয়ে যাবে। কারণ তারা তো কোনোভাবেই কালচারাল, পলিটিক্যাল, সোশ্যাল কোন স্ফেয়ারের মধ্যে ইসলামকে রাখতে দেন। ইসলাম মানে এটা একান্ত পার্সোনাল বিষয়। তুমি ওকে করতে চাও, ইসলাম পালন করতে চাও, একান্ত প্রাইভেট স্ফেয়ারে, একান্ত পার্সোনাল স্ফেয়ারে। তারা একদম ওই যে ফ্রান্সের যে লাইসাইয়ের একদম সেকুলারিজমের হার্ডকোর ভার্সন যেটা, তারা সেটাই চায়। এবং তারা মনে করে যে ইসলাম সেকুলারিজমের যেটা মডারেট ভার্সন, উদার ভার্সন, সেটা এই বাংলাদেশে অ্যাপ্লিকেবল না। কারণ বাংলাদেশে যদি সেকুলারিজমের উদার ভার্সন আনেন, সেখানের মধ্যে আলটিমেটলি কিসের উদ্ভব হবে? মুসলিম ব্রাদারহুডের উদ্ভব হবে। সেটা আলটিমেটলি আবার মালয়েশিয়া হয়ে যাবে, আর একটা মৌলবাদী রাষ্ট্র পরিণত হবে। এখানে সেকুলারিজমের কোনো সফট ভার্সন রাখা যাবে না। এখানে সেকুলারিজমের ভার্সন রাখতে হলে সেটা হইতে হবে কি, হার্ড কোর ভার্সন, যেখানের মধ্যে ইসলামকে পাবলিক স্পেয়ার থেকে সম্পূর্ণভাবে বিতাড়িত করতে হবে। এখন এবার আসি, কয়েকটা উদাহরণ দিই যে বাঙালি যে মধ্যবিত্ত, তারা যে এই যে তাদের যে কালচার, তাদের যে রুচিবোধ, হ্যাঁ, তাদের বাঙালি মধ্যবিত্ত যখন পোশাক পরতেছে, তখন ডেফিনেটলি তারা কার পোশাক পরতেছে? আড়ঙের পোশাক পরতেছে। সেখানে তো সেকুলারিজম এসে হাজির হচ্ছে।
কথা বুঝেন নাই? রুচি নির্ধারক কারা হচ্ছে? বাঙালি মধ্যবিত্ত যখন একটা মেয়ে যখন তার আভিজাত্য প্রকাশ করতে চায়, সে ডেফিনেটলি একটা উঁচু দামি ব্র্যান্ডের জিনিস পরবে। তো সে যখন দামি ব্র্যান্ডের জিনিস পরবে, সে দামি ব্র্যান্ডের ডিজাইনার কারা? সে দামি ব্র্যান্ডের ডিজাইনে কোন ডিজাইনটা রিফ্লেক্টেড হচ্ছে? সেখানে কি দুবাই অথবা পাকিস্তানের ডিজাইন রিফ্লেক্টেড হবে? হলে খুব সামান্য পরিসরে। হ্যাঁ, সেখানে ডেফিনেটলি রিফ্লেক্টেড হবে কার ডিজাইন, বুঝেন তো? সেটা কার ডিজাইন সেখানে রিফ্লেক্টেড হবে। তো এই যে বাঙালি মধ্যবিত্তের সাথে বাঙালি মধ্যবিত্ত এই যে মানে প্রাতিষ্ঠানিক যে ইসলামীকরণ, হ্যাঁ, এই প্রাতিষ্ঠানিক ইসলামীকরণটা বাঙালি মধ্যবিত্তকে কিভাবে প্রভাবিত করেছে সেটা আমি ব্যাখ্যা করলাম। এবং এই প্রভাবিত করার কারণে সেটার নতিজা, সেটার ফলাফল আমরা কি দেখতে পাচ্ছি, সেটার অনেকগুলো উদাহরণ দেওয়া যায়। তার মধ্যে একটা উদাহরণ দিই, হচ্ছে ফিলিস্তিন ইস্যুটা। যারা পশ্চিমে বসবাস করেন, যারা ইউরোপে আছেন, এখানে হয়তো বা দুই একজন থাকতে পারেন, কিংবা যারা পরবর্তীতে আমাদের প্রোগ্রামটা দেখবেন তাদের অনেকেই ইউরোপে আছেন। আমার একটা ফ্রেন্ড বলে, ও ওই একটা আইভি লিগ ইউনিভার্সিটিতে পড়ে, ওখানে পিএইচডি করতেছে, সেতু টেক্সাস টেক্সাস টেক ইউনিভার্সিটিতে পড়ে। সে বলে যে, কি রে ভাই, প্রতিদিনই দেখি যে ফিলিস্তিনের নিয়ে মিছিল হচ্ছে, প্রতিদিনই দেখা যাচ্ছে যে ফিলিস্তিন জেনোসাইডের বিরুদ্ধে মিছিল হচ্ছে। যত সংখ্যা বাড়তেছে, ধরুন আজকে 1000 লোক মেরে ফেলছে, ও আজকে আবার বিকাল বেলা হাজার হাজার ছেলে পেলে বের হয়ে গেছে, ইউনিভার্সিটিতে মিছিল করতেছে, মিটিং করতেছে। কেন? স্টপ জেনোসাইড, এটা করতেছে সেটা করতেছে। আচ্ছা, এখন এই যে আমরা তারপরে নিউ ইয়র্কের রাস্তাতে প্রতিদিনই বড় বড় মিছিল হচ্ছে, হাজার হাজার লোক সেখানে অংশগ্রহণ নিচ্ছে, এবং সেখানে যারা অংশগ্রহণ নিচ্ছে তারা কি মুসলমান? মুসলমান না, তাদের ম্যাক্সিমাম হচ্ছে হোয়াইট, তারা সেকুলার, তাদের অনেকে ধর্ম বিশ্বাস করে না। ধর্ম বিশ্বাস না করেও তারা এই যে একটা জেনোসাইডের পক্ষে বিরুদ্ধে, একটা নির্যাতিত মানুষের পক্ষে দাঁড়াইছে, তাদের যে মানবতা বোধ থেকে। কারণ তারা এটাকে তারা ধর্মীয় ইস্যু হিসেবে দেখেনি, তারা একান্ত একটা হিউম্যানিটেরিয়ান ইস্যু হিসেবে দেখছে। তাদের মানবিক জায়গা থেকে, তাদের সেকুলার মূল্যবোধ থেকে হোক না কেন, তারা এটাকে মনে করছে যে এটা একটা আনজাস্ট কাজ হচ্ছে। তারা প্রতিদিন মিছিল মিটিং করতেছে, তারা ইসরায়েলি এম্বাসি লবি করে। একটা লোক এসে নিজে গা আগুন দিয়ে পোড়ায় ফেলছে, আমেরিকান একটা সোলজার নিজে গা আগুন দিয়ে পোড়ায় ফেলছে, মানে তার ভিতরে জ্বলনটা কতটুকু। সেইখানে আপনি বলেন তো, আপনি ঢাকা ইউনিভার্সিটিতে ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েল বিরোধী, গাজা জেনোসাইড বিরোধী কয়টা মিছিল দেখছেন? ওই রাজু ভাস্কর্যের সামনে আক্তার মাক্তার, জামালউদ্দিন টামালউদ্দিন, এরা দু চারটা পোলাপান গিয়ে দাঁড়াইছে, কিংবা কয়েকটা বামপন্থী পোলাপান একটু আর্টিস্টিক ইয়ে করছে, এই। সেখানের মধ্যে কেন ঢাকা ইউনিভার্সিটির হাজার হাজার ছেলে এখানে অংশগ্রহণ করলো না? আপনি গুলশান বনানীতে কয়টা মিছিল দেখছেন, কয়টা প্রোটেস্ট দেখছেন? গুলশান বনানী যারা বোক জেনারেশন আছে, যারা আরবান এলিট ক্লাস, যারা মূলত একাডেমিক ভাষায় যারা মিডল ক্লাসের অন্তর্ভুক্ত আর কি, যারা আমরা যাদেরকে আমরা মিডল ক্লাস বলে, আমরা মানে যারা আমাদের ভাষায় যারা অভিজাত, কিন্তু তারা এখানে তো আসলে মিডল ক্লাসের মধ্যে পড়তেছে। তারা কতটুকু অংশগ্রহণ নিছে, তারা কতটুকু নিছে আপনি বলেন? ওয়ার আর দ্য বাংলাদেশি মিডল ক্লাস? কোথায় প্রতিবাদ, কোথায় আপনার আন্দোলন মুভমেন্ট? ওই কয়েকজন সোশ্যাল মিডিয়াতে বয়কটের ডাকমাক দিচ্ছে, সেগুলো কিছু মানতেছে কিছু মানতেছে না, কিছু কার্যকর হচ্ছে কিছু কার্যকর হচ্ছে না, দ্যাটস ইট, এর মধ্যে সীমাবদ্ধ। কিন্তু প্র্যাকটিক্যালি এই যে মানুষগুলো, ইউরোপের মানুষগুলো, ওয়েস্টের মানুষগুলো, অন্তত সেখানকার অন্তত মানবিক যারা মানুষগুলো আছে, তারা যতটুকু সলিডারিটি দেখিয়েছে, তারা যতটুকু সিরিয়াসনেস দেখিয়েছে, সেটা একজন মুসলমান প্রধান রাষ্ট্র হওয়া সত্ত্বেও সেই মুসলমানদের মিডল ক্লাস যারা আছে, যারা কালচারাল সেকুলার, তারা কেন সেটা দেখায়নি? এটার উত্তর হচ্ছে যে এই যে আমাদের এখানে যে কালচারাল এস্টাবলিশমেন্ট আছে, আমাদের এখানে যে শাহবাগটা আছে, এই শাহবাগ ইসলামকে সকল স্ফেয়ার থেকে, সকল পরিসর থেকে এমন ভাবে বিতাড়িত করেছে, এমন ভাবে বের করে দিয়েছে, এবং বের করতে গিয়ে তারা এমন একটা ইসলামোফোবিয়ার জন্ম দিয়েছে। কারণ আপনি যখন কোনো জিনিসকে বের করবেন, আপনাদের কিছু ভয় উৎপাদন করতে হবে না? এদেশের 90% মানুষের ধর্ম হচ্ছে ইসলাম, তারা তো দিন শেষে জুমার নামাজ পড়তে যায়, ঈদের নামাজ পড়তে যায়, অনেকে 5 ওয়াক্ত নামাজও পড়ে। তো তাদের এরকম একটা রাষ্ট্রে আপনি যখন ইনস্টিটিউশন থেকে ইসলামকে বের করতে চান, আপনাকে অবশ্যই ইসলামোফোবিয়া, একটা কৃত্রিম বিদ্বেষ চর্চা করতে হবে, কৃত্রিম ভীতি জন্ম দিতে হবে ইসলামকে কেন্দ্র করে। ইসলাম মানে একটা জঙ্গি, ইসলাম মানে হচ্ছে জামাত শিবির, ইসলাম মানে হচ্ছে তোমার রক কেটে ফেলবে, ইসলাম মানে হচ্ছে তোমার কি জঙ্গি, বোমা হামলা করে তোমাকে উড়াই দিবে। এরকম একটা প্যারানয়া, এরকম একটা ভয়ের কালচার, এরকম একটা আতঙ্কের কালচার ইসলামকে কেন্দ্র করে তোমার গড়ে তুলতে হবে। যতক্ষণ পর্যন্ত তুমি ইসলামের ব্যাপারে এরকম একটা মানে ভয়ঙ্কর কালচার তুমি গড়ে তুলতে পারতেছো, ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ ইসলামের ব্যাপারে একটা প্যানিকিং কালচার তুমি গড়ে তুলতে পারতেছো, ততক্ষণ পর্যন্ত তুমি ইসলামকে পাবলিক স্ফেয়ার থেকে, সোশ্যাল স্ফেয়ার থেকে, কালচারাল স্ফেয়ার থেকে বের করতে পারবে না। ওই যে এতদিন এই যে ক্রমান্বয়ে ক্রমশ ধীরে 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 তারা যে
ইসলামোফোবিয়া জন্ম দিয়েছে, ইসলামকে যে একদম পাবলিক স্পেয়ার থেকে সম্পূর্ণ বের করে দিয়েছে। এই জন্য বাঙালি মধ্যবিত্ত এখন আর কি পাবলিক স্পেয়ারে নামতেই রাজি না, ইসলামের নামই আনতে রাজি না। কারণ তারা মনে করতেছে যে এখানে এটা যেহেতু হামাস এটার সাথে জড়িত, হামাসের মধ্যে যেহেতু ইসলামিস্ট গন্ধ আছে, যেহেতু এই ফিলিস্তিন মানে হচ্ছে মুসলমানদের ইস্যু, এটার মধ্যে এটা একটা ইসলামী ইস্যু, এটা কোনো মানবিক ইস্যু না তারা তাদের দৃষ্টিকোণ থেকে। এই জন্য তারা এটা নিয়ে মুখ খুলতে ভয় পায়। না জানি তারা ডিক্লাসড হয়ে গেল, না জানি তারা কালচারাল ইয়া থেকে বের হয়ে গেল, না জানি তারা ইসলামিক হয়ে গেল। মানে পিপল আর আফ্রেড অফ বিং কল্ড লেভেল এজ ইসলামিক। না জানি আবার ইসলাম পন্থী হয়ে গেল, না জানি তারা আবার কি ধর্মীয় উগ্রবাদী হয়ে গেল, সাম্প্রদায়িক হয়ে গেল, না জানি তারা আবার কি হয়ে গেল, না ব্যাকডেটেড হয়ে গেল, মৌলবাদী হয়ে গেল। এই যে মৌলবাদী হওয়ার, এই যে বাঙালি কালচার, বাঙালি মধ্যবিত্ত, শহুরে মধ্যবিত্ত মৌলবাদী হওয়ার যে ভয়, হ্যাঁ, এই যে মৌলবাদী হওয়ার যে ভয়ে তারা যে অনেক কিছু বলতে চায় না, অনেক কিছু করতে চায় না, অনেক ন্যায়ের পথে, অনেক নীতির পথে দাঁড়াতে চায় না, অনেক সত্য কথাটা বলতে চায় না, কিংবা এই ভয়কে কাজে লাগিয়ে তাদের উপর একটা অথরিটেরিয়ান রেজিমকে, একটা অথরিটেরিয়ান শাসনকে দিনের পর দিন কি করা যায়, কায়েম রাখা যায়। আপনি দেখেন এই যে আমাদের উপর যে দীর্ঘ সময় ধরে এই যে একটা ফ্যাসিবাদী সরকার, একটা ফ্যাসিবাদী ক্ষমতা, একটা কর্তৃত্ববাদী ক্ষমতা আমাদের উপর এভাবে দাঁড়িয়ে আছে, সেটার প্রধান যুযুকি বাংলাদেশ পাকিস্তান হয়ে যাবে, আফগানিস্তান হয়ে যাবে, বাংলাদেশ কি হয়ে যাবে, মানে তালেবান হয়ে যাবে। এই যে ফোবিয়াটা আপনি এখানে কায়েম রেখেছেন, ফোবিয়াটা এখানে জারি রেখেছেন, এটা জারি না রাখতে পারলে এই ফোবিয়ার মাধ্যমেই তো একটা কর্তৃত্ববাদী সরকারের ক্ষমতাকে বৈধতা দেওয়া হয়েছে। এবং এই পুরো কাঠামোর মধ্যে আরবান মিডল ক্লাস কমপ্লিসিট। আরবান মিডল ক্লাস এটার সাথে কি ওতপ্রোতভাবে জড়িত। কারণ আরবান মিডল ক্লাসের কালচারটা হয়ে গেছে ইসলামোফোবিক একটা কালচার। প্রাতিষ্ঠানিক ইসলামীকরণের নামে যে ইসলামোফোবিয়া জন্ম দেওয়া হয়েছে, এটা থেকে আমাদের প্রজন্মকে বের করে আনতে অনেক সময় লাগবে। কত সময় লাগবে ওই জন্য আমাদেরকে নতুন একটা কালচারাল রেনেসার জন্ম দিতে হবে, বের করার। তো এই হচ্ছে আমাদের, আমরা যে আজকে যে টপিকটা বলতে চাচ্ছিলাম, সেই টপিকটা আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। হয়তো আমার বিস্তারিত এখন আর বোঝানোর সময় নাই, বা আমরা এটা নিয়ে আলোচনা এত দীর্ঘ করলে সাধারণত মানে ইয়া থাকে না, আমরা আবার প্রস্তুতির পর্বে চলে যাবো, করেন না। আর এর বাইরেও আমি যেটা বলছিলাম, একদম শুরুতে বলছিলাম যে যে সম্পর্কটা শাহবাগের সাথে শহরের মধ্যবিত্ত যে সম্পর্ক, এটা একটা সহজাত সম্পর্ক। এটার আবার একটা ধর্মতাত্ত্বিক ব্যাখ্যাও আছে। ধর্মতাত্ত্বিক ব্যাখ্যাটা আসলে মার্কসিস্ট ব্যাখ্যা, যারা মনে করে যে উৎপাদনের যন্ত্রগুলো, উৎপাদনের মাধ্যমগুলো, অর্থনীতি যারা নিয়ন্ত্রণ করে তারা সমাজকে নিয়ন্ত্রণ করে। মিনস অফ প্রোডাকশনকে যারা নিয়ন্ত্রণ করে তারা সমাজকে নিয়ন্ত্রণ করে, এটা হচ্ছে মার্কসিস্ট ব্যাখ্যা। আবার এদিকে যে গ্রামসি, হ্যাঁ, অ্যান্থনি সাহেব যে ব্যাখ্যাটা দিলেন, তিনি যেটা বলতেন যে কালচারাল হেজমনি, যে সংস্কৃতিকে যারা নিয়ন্ত্রণ করে তারা সবকিছু নিয়ন্ত্রণ করে। এর মাঝামাঝি একটা মিডল গ্রাউন্ড আসেন। আসলে এখানে বিষয়টা হচ্ছে যে বাতিলের সাথে হক এবং বাতিলটা কি, হক কোনটা, বাতিল কোনটা। হক হচ্ছে আল্লাহর দাসত্ব, হক হচ্ছে মানুষ তার নফসানিয়তকে, তার খাহেসাতকে বিসর্জন দিয়ে, পরিত্যাগ করে সে আল্লাহর দাসত্বের সামনে নিজেকে কি করবে, সমর্পণ করবে, তাই না? আর পক্ষান্তরে, পক্ষান্তরে লিবারালিজম জিনিসটা কি? লিবারালিজম জিনিসটা হচ্ছে খাহেসাতবাদ। আমার মন যা চায় আমি তা করব, মন যা চায় আমি তা করব, আমি একজন ফ্রি ইন্ডিপেন্ডেন্ট হিউম্যান বিং, আমার যা ইচ্ছা তা। আমার আমার নৈতিকতা কোনো হায়ার বিং দ্বারা, কোনো স্বর্গীয় সত্তা দ্বারা নিয়ন্ত্রিত হবে না। আমার নৈতিকতা নিয়ন্ত্রিত হবে এই ইউটিলিটি দিয়ে, হার্মস প্রিন্সিপাল দিয়ে। আমার নৈতিকতার মধ্যে হচ্ছে যে এটা এর দ্বারা মানুষের ক্ষতি হচ্ছে কিনা, মানুষের ক্ষতি না হলেও আই এম ফাইন উইথ দ্যাট। আই ক্যান বি গে, আই ক্যান ড্রিঙ্ক ওয়াইন, I can do fornication, I can date 100 women, as far as many women I want, no problem with that. তাদের মানে ইয়া তো তো এখন বিষয়টা হচ্ছে মানুষ যখন আসলে একটু সচ্ছল হয়, মানুষের যখন একটু টাকা পয়সা হয়, হ্যাঁ, মানুষ কি করতে চায় বলেন তো? মানুষ একটু ভোগ বিলাস করতে চায়, স্বাভাবিক না? আমার এক সময় স্যালারি ছিল ধরেন 30-40 হাজার টাকা, লেকচারার স্যালারি পাইতাম। এখন ধরেন আল্লাহ মেহরবানিতে একটু স্যালারি বেশি পাই। আপনারা এই জিনিসটা এক্সপিরিয়েন্স করবেন আপনাদের ফ্যামিলি, পার্সোনাল লাইফ থেকে, ব্যক্তিগত উদাহরণ না, পার্সোনাল লাইফ থেকে। যখন আপনার একটু টাকা পয়সা হয়, আপনার বাবার ইনকাম যখন লাখ টাকা পার হয়, তখন আপনার কি করতে মন চায়? আপনার মন চায় যে একটু ট্যুর দিই, একটু শো অফ করি, একটু ফ্লেক্স করি, হ্যাঁ, একটু দামি দামি ব্র্যান্ড কিনি, এটা করি সেটা করি। তো আপনি যখন এই যে ভোগ বিলাস, একটু কনজিউমার কালচারের মধ্যে চলে যান, তখন অটোমেটিক্যালি আপনি কি হয়ে যাচ্ছেন? আপনি সেকুলার হয়ে যাচ্ছেন, আপনি অটোমেটিক্যালি লিবারাল হয়ে যাচ্ছেন, আপনার অটোমেটিক্যালি ধর্ম আর ভালো লাগবে না। এবং এই কারণেই আপনি দেখবেন, এই কারণেই প্রত্যেকটা সোসাইটি, প্রত্যেকটা নবী এসে নির্যাতনের শিকার হয়েছেন ওই সোসাইটির যারা অভিজাত ক্লাস, তাদের হাতে।
দুইটা কারণ, একটা হচ্ছে যে আভিজাত্য মানে হচ্ছে আল্লাহর আনুগত্য বাদ দেওয়া, আভিজাত্য করার জন্য মানুষকে আল্লাহর আনুগত্য বাদ দিতে হয়, যার কারণে আল্লাহর সাথে তাদের একটা বৈরিতার সম্পর্ক, ধর্মের সাথে তাদের একটা বৈরিতার সম্পর্ক বাই ডিফল্ট তৈরি হয়। আর একটা বিষয় হচ্ছে প্রত্যেকটা সোসাইটির মধ্যে যারা রুলিং ক্লাস, তারা হচ্ছে তারা তাদের কর্তৃত্ববাদী শাসনটা টিকিয়ে রাখতো সাধারণ মানুষকে শোষণ করে, এক্সপ্লয়টেশন করে। ফেরাউন কি করতো? মানুষকে ও, মানুষকে দাস বানিয়ে রাখতো না? মানুষকে বনি ইসরায়েলকে কি বানিয়ে রাখতো? শ্রমিক দাস বানিয়ে রাখছিল না ফেরাউন যে কাজটা করছিল? তো মুসা আল ইসলাম এসে যে ফেরাউনকে দাওয়াত দিলেন, মুসা আল ইসলামের দাওয়াতটা কিন্তু একজন সাধারণ মানুষের দাওয়াত। কার প্রতি দাওয়াত? একটা এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে কাছে দাওয়াত, যে তুমি এই তোমার এস্টাবলিশমেন্টকে, তোমার যে আধিপত্যবাদ, তোমার যে যে এই যে তোমার এক্সপ্লয়টেটিং, যে এক্সপ্লয়টেশন, যে কাঠামো, শাসন কাঠামো, এটাকে বাদ দাও, আল্লাহর আনুগত্য মানো, মানুষকে টর্চার করা বাদ দাও, তোমার অহংকার বাদ দাও, তোমার ভোগবিলাস বাদ দাও, আমার কাছে চলে আসো। নমরুদ সেও কিন্তু অভিজাত ছিল। মানে বাই ডিফল্ট কেন জানি যে মানুষগুলো একটু অভিজাত হয়, যারা একটু টাকা পয়সা বানায়, তারা বাই ডিফল্ট ধর্ম থেকে দূরে সরে যায়। সবাই না, নট অল অফ দেম। আলহামদুলিল্লাহ ইসলামের মধ্যে, ইসলাম তো এটা আমাদেরকে শিখাইছে যে তুমি সম্পদ করতে পারবা, কিন্তু সেখানের মধ্যে আল্লাহকেও রাখতে পারবা। আল্লাহ এবং সম্পদ, ওসমান রাদিয়াল্লাহু তাআলা, আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু তাআলা, ওরা আমাদেরকে দেখাই গেছেন যে কিভাবে তুমি কোটিপতি হইতে পারবা, বিলিয়নারি হইতে পারবা, আবার তুমি আল্লাহর প্রিয় বান্দা হইতে পারবা। কিন্তু বাই জেনারেল যেটা হয়েছিল আর কি, যে মানুষ যখন একটু অভিজাত হয়, একটু মানুষের একটু কর্তৃত্ববাদী হয়, একটু টাকা পয়সা, একটু ক্ষমতার অধিকারী হয়, তখন সে আল্লাহ থেকে দূরে সরে যায়। তো এবং সমস্ত আম্বিয়া আল ইসলাম সবচেয়ে বেশি নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন কার মাধ্যমে? নমরুদ এবং ফেরাউনদের হাতে, সাদ্দাতদের হাতে, হামানদের হাতে। ঠিক আছে, কেন হয়েছিলেন? কারণ হয়েছিল যে আম্বিয়া আল ইসলাম তাদেরকে যে দাওয়াতটা দিছিলেন, সে দাওয়াতের কারণে তাদের যে কর্তৃত্ববাদ ছিল, তাদের যে মানে এক্সপ্লয়টেটিভ সিস্টেম ছিল, সেটা বিলুপ্ত হয়ে যায়, সেটা ইয়ে হয়ে যায়। তো এই যে এখন বাংলা মিডল ক্লাস, যেটা মিডল ক্লাসটা, ব্যাপারটা আসলে তাই। মানুষ যখন আস্তে আস্তে কনজিউমার কালচারে ইয়ে হবে, মানে এলিভেটেড হবে, মানুষ যখন আস্তে আস্তে কিছু টাকা পয়সা বাড়বে, তখন মানুষ আস্তে আস্তে আল্লাহকে ভুলে যেতে চায়। এবং ওই যে আল্লাহকে ভুলে যাওয়ার যে প্রক্রিয়া, হ্যাঁ, এটার মধ্যে হচ্ছে শাহবাগ ঘিরালে, বুঝেন নাই? মানুষ যখন আস্তে আস্তে কি করে, মানুষ আস্তে আস্তে একটু টাকা পয়সা হয়, একটু অভিজাত হইতে চায়, মানুষ একটু জাতে উঠতে চায়, মানুষের একটু কি আল্লাহর আনুগত্য বাদ দিয়ে, একটু সিম্পল, একটু সাদিকি জীবন বাদ দিয়ে মানুষ যখন একটু ইয়া হইতে চায়, ঠিক আছে, তখন এই যে মানুষের ভিতরের মধ্যে যে একটা খোদা জন্ম নেয়, একটা নফসানিয়ত জন্ম নেয়, একটা খায়সাত জন্ম নেয়, ওই খায়সাতের মধ্যে হচ্ছে ঘি ঢালে হচ্ছে কে? শাহবাগ এবং শাহবাগের কালচারাল এস্টাবলিশমেন্ট, ইবলিস এবং তার দোসররা। কথা বুঝতে পারছেন? তো যার কারণে এটা হয়েছে আর কি, বাঙালি মিডল ক্লাস যে তাদের ভিতরে যে অ্যাসপিরেশন গুলো রেজোনেটেড মোর উইথ দা শাহবাগ। এবং এটার মধ্যে একটা ওই যে গভীর সম্পর্ক যেটা বললাম, এটা ধর্মতাত্ত্বিক ব্যাখ্যাও দিলাম, যে যে কেন আম্বের ইসলামের সাথে এই ক্রাইসিসটা সবসময় অভিজাত মানুষগুলোর বেশি হয়েছে। কেন অভিজাত মানুষটাই আম্বিয়াল ইসলামের দিনের দাওয়াত কবুল করতে চায় নাই? কেন এই কাজটা? সেম কাজটা এখন বাঙালি মধ্যবিত্ত যখনই আস্তে আস্তে এই এলিভেটেড হইলো, তখন আস্তে আস্তে তারা দিন থেকে দূরে সরে যাইছিল, এবং সেটার মধ্যে শাহবাগ একটা কি ইয়া পাইছে। এখন প্রশ্ন হচ্ছে যে এটা হচ্ছে যে তার মানে কি এইটা, যে এখন তো ক্যাপিটালিজমের কারণে পুরো পৃথিবীতে মিডল ক্লাসের রাইজ হচ্ছে, তার মানে কি এটা যে আমরা মিডল ক্লাসের মধ্যে কোনোভাবেই দিন আনতে পারবো না? অবশ্যই পারবো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু তাআলা, ওনারা যদি আশারা মুবাশশারা হইতে পারেন, ওনার যদি কি একদম সর্বোচ্চ তাকওয়াবান হইতে পারেন, তাহলে আমরাও ডেফিনেটলি আমাদের যে মিডল ক্লাস আছে সেখানের মধ্যে আমরা কি করতে পারি? হ্যাঁ, আমরা সেখানের মধ্যে আমরা ইসলামকে, ভ্যালুসকে, আমাদের ট্রেডিশনকে, আমাদের যে তুরাস আছে সেগুলোকে আমরা আস্তে আস্তে এস্টাবলিশ করতে পারি। ব্যাপারটা এরকম না যে 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 মিডল ক্লাস মানে হচ্ছে ধর্ম থেকে বের হয়ে গেছে, ব্যাপারটা এরকম না। আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে মিডল ক্লাসের মধ্যে একটা অ্যাসপিরেশন থাকে, যেটা ধর্ম থেকে মানুষকে দূরে সরাই দেয়। আর সেটার মধ্যে যদি কালচারাল এস্টাবলিশমেন্ট পরিপূর্ণভাবে এটাকে নিয়ন্ত্রণ করে ফেলে, এটা কবজা নিয়ে নেয়, নিয়ন্ত্রণ নিয়ে নেয়, তখন এটা কি হয়ে যায়? একে তো ওই যে নাচনে বুড়ি, একে তো ঢোলের বাড়ি, ওইটাই হয়েছে। যে একে তো মিডল ক্লাসটাই আস্তে আস্তে ইয়ে হচ্ছিল, আবার এর মধ্যে কালচারাল এস্টাবলিশমেন্ট আসছে, এবং যেটা পরিপূর্ণভাবে আমাদের সোসাইটির নিয়ন্ত্রণকে আমাদের হাত থেকে নিয়ে গেছে। পরিপূর্ণভাবে আমরা এরকম একটা নির্জীব, এরকম একটা ফালতু টাউট, এরকম একটা কি বলবো, রাজনীতিহীন মিডল ক্লাস পাইছি, যারা তাদের লাইফ স্টাইলকে রক্ষা করা ছাড়া, যারা তাদের আখের গোছানো, তারা তাদের একটা কর্পোরেট ক্যারিয়ারকে রক্ষা করা ছাড়া তাদের জীবনের প্রধান কোনো লক্ষ্য নাই। তারা রক্ত দিতে জানে না, তারা আন্দোলন করতে জানে না, তারা বিপ্লব করতে জানে না, তারা সাহসী উচ্চারণ করতে জানে না, কারণ তাদের ধ্যান জ্ঞান সবকিছু এখন হয়ে গেছে লাইফ স্টাইলকে রক্ষা করা, স্ট্যাটাসকো যা স্থিতাবস্থা যা আছে সেটাকে রক্ষা করা, সেটাকে বাঁচিয়ে রাখা। দ্যাটস অল দ্যাট দে ওয়ান্ট।
এখন আমরা যেটা করতে হবে যে আমরা এই যে জিনিসগুলোকে বোঝা এবং এই জায়গাগুলোকে আমাদেরকে হিট করতে হবে। আমরা যদি আমাদের সোসাইটি নিয়ন্ত্রণ নিতে চাই, আমাদেরকে এই জায়গাগুলোতে কাজ করতে হবে, তাদের রুচিতে অনুপ্রবেশ করতে হবে, তাদের চিন্তা ইয়ার মধ্যে তাদের যে কালচার ইনস্টিটিউশন গুলো আছে সেগুলো কিভাবে অপারেট করে, ফাংশন করে, সেগুলোর আদলে আমাদের ইনস্টিটিউশন গড়ে তুলতে হবে। আমরা হয়তো এখন আমাদের হয়তো বা রাজনৈতিক ক্ষমতা নাই, আমরা হয়তো বা ক্ষমতা থেকে দূরে, যার কারণে আমাদের জন্য কাজটাকে অনেক কি কঠিন। তবে এখানে একটা আশার বাণীও আছে। আমি সেদিন এক বাঙালি লেফটিস্ট রাইটার আফসান চৌধুরী বা বাংলা মিডিয়ামে, বাংলা ট্রিবিউনে, বাংলা ইংলিশ ঢাকা ট্রিবিউনে সরি, তার একটা লেখা দেখলাম যে ডিক্লাইন অফ মিডল ক্লাস। তিনি ডিক্লাইন অফ মিডল ক্লাস বলতে বোঝাইছে যে একটা সময়ে ঢাকা ইউনিভার্সিটিতে যখন ডাকসু নির্বাচন হয়েছিল তখন 70% ভোট পাইছে কারা? বাম দলগুলা, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট। কিন্তু এখন ঢাকা ইউনিভার্সিটিতে যখন ডাকসু নির্বাচন হয় তখন কিন্তু ছাত্র ফ্রন্ট, ছাত্র ইউনিয়ন পোলাপান গুলার 10% ভোটও পায় না। এখন দেখবেন যে ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্টের পোলাপান গুলো 10টা পোলাপান হয় না ওদের মিছিলে। অথচ একটা সময় কিন্তু ঢাকা ইউনিভার্সিটি পরিপূর্ণ নিয়ন্ত্রণ কাদের হাতে ছিল? বামপন্থীদের হাতে ছিল। তো ওই ওই জিনিসটা কিন্তু এখন ইয়া খাইছে, মানে মারা খাইছে আমরা যেটাকে বলি, একটু মানে অসুন্দর শোনায় শুনতে, কিন্তু জিনিস শব্দটা আমার দৃষ্টিতে অশ্লীল না, একটু অসুন্দর শোনায়, ইনফরমাল শোনায়। তারাই তাদের রাজনীতি কেন মাঠে মারা খেলো, তাদের রাজনীতি মাঠে মারা কেন খেলো সেটা তারা অনেকগুলো ব্যাখ্যা দিছে। যে বাঙালি মিডল ক্লাসদের একটা অংশ যারা গ্রামগঞ্জ থেকে উঠে আসছে, তারা এখন সোসাইটিতে আস্তে আস্তে শহরের মধ্যে একটা গুরুত্বপূর্ণ পজিশনে চলে গেছে, এবং তাদের একটা বড় অংশ ইন্ডাস্ট্রিয়াল, যেই বাংলাদেশের যে শিল্প ইয়া আছে, মানে শিল্পপতি আছে, তাদের একটা বড় অংশ স্থাপত্য হয়ে গেছে। তারা দুর্নীতিবাজ হোক, সালমান এফ রহমানের কথা বলি বা আমরা আসালাম বলি, তারা দুর্নীতিবাজ হোক, বাট অ্যাটলিস্ট দে আর পাওয়ারফুল। তারা সামহাউ যে কোনো কারণে হোক না কেন, তারা তাদের ব্যবসায়িক স্বার্থে হোক, অন্য যে কোনো স্বার্থে হোক না কেন, তারা কিন্তু ধর্মকে পেট্রোনাইজ করে বা তারা ধর্মকে ওন করে, এবং ধর্মীয় ইনস্টিটিউশন গুলোকে তারা কি করে? ব্যাকিং করে। তারা কিন্তু শেখ আহমদুল্লাহকে ব্যাকিং করে, তারা কিন্তু আসুন্না ফাউন্ডেশনকে ব্যাকিং করে। বলতেছে কি এবং এটা কিন্তু শাহবাগের যে এস্টাবলিশমেন্ট, এটা কি তারা কিন্তু এটাকে ভয় পায়। কেন ভয় পায়? বিকজ হচ্ছে যে এর মাধ্যমে মিডল ক্লাসের মধ্যে আস্তে 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 কি করে নিচ্ছে? আস্তে 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 ইসলাম জায়গা করে নিচ্ছে। বাট দ্যাটস ট্রু। তো তো হোক তারা লুটতরাজ, কিন্তু স্টিল তাদের সাথে আমাদের একটা সার্টেন ফর্ম অফ অ্যালায়েন্স হইতে পারে। অ্যালায়েন্সটা হচ্ছে এই জায়গা থেকে যে ও মেবি দে আর করাপ্ট, বাট স্টিল। এবং ওই যে আমি যেটা বলছি, আফসান চৌধুরী সাহেব উনি কিন্তু তার লেখার মধ্যে এই জিনিসগুলো তুলে আনছেন। উনি বলছেন যে মিডল ক্লাসে মূলত 4টা শ্রেণী আছে। একটা হলো আমলা শ্রেণী, একটা হলো মিলিটারি ক্লাস, একটা হলো পলিটিশিয়ান, আর একটা হলো বিজনেস ক্লাস। বিজনেস ক্লাস যারা আর হচ্ছে যারা মিলিটারি, তারা কারোর উপর ডিপেন্ডেন্ট না। হ্যাঁ, তো বিজনেস ক্লাসের মধ্যে যেহেতু ওই যে গ্রাম থেকে উঠে আসা একটা শ্রেণী বা বিভিন্ন কারণে ক্যাপিটালিজমের এক্সপেনশন, বিভিন্ন কারণে যখন এই যে বিজনেস ক্লাসের মধ্যে ধর্ম ঢুকে গেছে এবং প্রচুর একটা পরিমাণ মানুষ আস্তে আস্তে গ্রাম থেকে শহরে উঠে আসতেছে, উঠে আসার সময় তারা তাদের কালচারকে নিয়ে আসতেছে, ধর্মকে নিয়ে আসতেছে। এবং তিনি এই কথাটা বলছেন যে ওয়াজ মাহফিল গুলো আস্তে আস্তে মেইন স্ট্রিম হয়ে যাচ্ছে, মানুষ এখন ইউটিউবে হুজুরদের ওয়াজ শুনে। একটা সময় বাঙালি মধ্যবিত্ত ইউটিউবে হুজুরের ওয়াজ শুনবে, এটা তো কি আনথিঙ্কেবল ছিল। এবং বাঙালি মধ্যবিত্তের রুচিতে কোনো হুজুর কথা বলতেছে এটাও অ্যাভেলেবল ছিল না। বাঙালি মধ্যবিত্তের রুচিতে হুজুররা কথা বলা শুরু করছে কিন্তু খুব রিসেন্টলি। টু বি অনেস্ট, টু বি ফ্র্যাঙ্ক, আমরা এখন এমন এমন হুজুর উৎপাদন করতে পারছি যারা অন্তত পক্ষে কি, যারা যখন কথা বলে একজন শিক্ষিত মানুষ কি তাকে চাইলেই কি করতে পারে না, নাক সিটকে বাদ দিতে বা ক্যান্সেল করতে পারে না, কারণ তিনি তার ভাষাতেই, তার সে মানে শিক্ষিত ভাষাতেই কথা বলেন। তো ওই যে আফসান চৌধুরী সাহেব যেটা বললেন আর কি, উনি বলতেছে যে আস্তে 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 সেকুলারদের হাত থেকে, লিবারালদের হাত থেকে বাঙালি মধ্যবিত্ত নিয়ন্ত্রণ চলে যাচ্ছে, যদিও আমরা সেটা মনে করি না, কারণ তাদের এস্টাবলিশমেন্ট এখন অনেক শক্তিশালী, যেটা আমরা এখন দেখতে পাচ্ছি, এবং কালচারে তারা এখন শক্তিশালী। কিন্তু আমরা এই ব্যাপারে আশাবাদী যে আস্তে 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 বাঙালি মধ্যবিত্তের একটা বড় অংশে এবং বাঙালি মধ্যবিত্তের একটা বড় অংশের উপরে কালচারাল সেকুলার যারা ছিল তাদের হোল্ডটা আস্তে আস্তে কমে যাচ্ছে। এবং আমরা যদি এই এবং আমাদের সোসাইটিতে যে ইকোনমিক ট্রানজিশনটা হচ্ছে, এটা একটু গভীর কথা, একটু ডিপ কথা। আমাদের সোসাইটির যে ইকোনমিক ট্রানজিশনটা হচ্ছে, যে একটা বিপুল সংখ্যক মানুষ আস্তে আস্তে মিডল ক্লাসে এলিভেটেড হচ্ছে ইকোনমিক্যালি, এবং তারা আস্তে আস্তে কনজিউমার ক্লাসে পরিণত হচ্ছে। এই ট্রানজিশনটা কিন্তু একটা ক্রিটিক্যাল মোমেন্ট। এই ট্রানজিশনের মধ্যে যদি ইসলামিস্টরা তারা যদি সঠিক ভূমিকা পালন করতে পারে, এবং তারা যদি সঠিক নেতৃত্ব দিতে পারে, এবং তারা যদি সঠিক জায়গায় হিট করতে পারে, তাহলে বাঙালি মধ্যবিত্তের উপরে লিবারাল এবং সেকুলার যারা আছে, যারা আমরা ক্যালকেশিয়ান বামপন্থী যারা আছে, তাদের নিয়ন্ত্রণ আরো কমে যাবে, এবং বাঙালি মধ্যবিত্তের মধ্যে ইসলামটা আরো বেশি মেইন স্ট্রিম হয়ে যাবে এবং হয়ে যেতে পারে।
আপনি কিছুদিন আগে দেখলেন না কোন একটা ইউনিভার্সিটিতে শাইখ আহমদুল্লাহকে দাওয়াত দিছে, এটা তো কল্পনার বাইরে যে একটা ইসলামিক হুজুরকে ইউনিভার্সিটি একটা প্রোগ্রামে গিয়ে কি দিল, দাওয়াত দিল। এবং ওইটার পরে কিন্তু অনেক কি আলোচনা সমালোচনা হয়েছে, এবং ওইটার পরে মূলত ওই যে যে এখন আমরা আসলে পলিটিক্যাল কিছু রিয়ালিটিরও শিকার। এখন আমাদের উপরে আপনারা জানেন যে এখন আমরা তো এখন কাইন্ড অফ দ্বিতীয় শ্রেণীর উপনিবেশে পরিণত হয়েছি। পলিটিক্যালি আমরা একদমই মেরুদণ্ডহীন হয়ে গেছি, আমরা খুব কঠিন একটা সময় পার করতেছি। তো পলিটিক্যাল কারণে তারা অনেক জোর করে অনেক কিছু চাপাইতে চাবে, কিন্তু এট দ্য সেম টাইম এটাও ট্রু 1970 সালে ঢাকা ইউনিভার্সিটিতে আপনি ধর্মের কথা মুখ খুলে বলবে, এটা অনেক বিব্রতকর একটা বিষয় ছিল, কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে বর্তমান সময় সেটা নাই। ঢাকা ইউনিভার্সিটিতে আপনি অন্তত 30 থেকে 40% মানুষ পাবেন যারা কি ধর্ম নিয়ে প্রাউড, কিংবা 70% মানুষ পাবেন যারা অন্তত পরিচয় ভাবে মুসলমান, তারা পরিচয়গত ভাবে তারা মুসলমান পরিচয় নিয়ে কি তারা কমফোর্টেবল। এটা কিন্তু আগে অবস্থা আরো খারাপ ছিল, একটা সময় পরিস্থিতি ঢাকা ইউনিভার্সিটির রাজনীতির অবস্থা আরো খারাপ ছিল। কথা বুঝতে পারছেন? তো এখন এই যে জায়গা করে নিচ্ছে, যে জায়গা করার যে সুযোগটা তৈরি হয়েছে, এটা মূলত ইকোনমিক ট্রানজিশনের একটা কারণ। ইকোনমিক ট্রানজিশনের একটা কারণে ওই যে আফসান চৌধুরীর ভাষা যেটা আর কি, যে লোয়ার ক্লাসের কালচারটা এখন আস্তে আস্তে মিডল ক্লাসে ঢুকে যাচ্ছে, মানে ইসলামটা ঢুকে যাচ্ছে তার ভাষায়। মানে অদ্ভুত তাদের ভাষাগুলো, তাদের চিন্তাগুলো অদ্ভুত আর কি, যে লোয়ার ক্লাসের কালচারটা আস্তে আস্তে মিডল ক্লাসে ঢুকে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমাদের যে বিজনেস ক্লাস আছে, এই বিজনেস ক্লাসের মধ্যে যদি আমরা প্রভাবক হতে পারি, হ্যাঁ, এবং সে এই কথাটা বলছে যে আমলা ক্লাস, যারা মিডল ক্লাসের একটা শ্রেণী, আমলা আমলা এরাও কিন্তু অনেকে লোয়ার ক্লাস থেকে উঠে আসছে, এবং তারা কি আমলা ক্লাস হয়েও ধর্মকে পালন করতেছে, মানে সচিব মুখে দাঁড়িয়ে রাখে। ওইটা আফসান চৌধুরীর ব্যাখ্যাই সেটা আর কি, যে সচিব হয়ে মুখে দাঁড়িয়ে রাখে। তার মানে আমি যদি একটু সহজ ভাষায় বলি আর কি, তার মানে সে বলতে চাচ্ছে যে লোয়ার ক্লাস এরা মিডল ক্লাসে এলিভেটেড হয়েছে, তারা লোয়ার ক্লাস থেকে কৃষকের পোলা থেকে সচিব হয়েছে বিসিএস দিয়ে, কিন্তু সে কিন্তু তার ধর্ম এবং কালচারকে নিয়ে আসছে, এবং তারা ভয় পাচ্ছে যে এদের কারণে মিডল ক্লাসের মধ্যে আস্তে 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 কি মিডল ক্লাসের উপরে সেকুলারদের নিয়ন্ত্রণ হারায় যাচ্ছে। এটা তারা ভয়ের একটা কারণ আর কি। তো আমরা এই যে এভিনিউ গুলো বলে দিলাম, এই যে জায়গাগুলো বলে দিলাম, এগুলোতে যদি আমরা আরো কাজ করতে পারি, এবং যদি কালচারাল স্পেয়ারে আমরা ইসলামকে আরো শক্তিশালী করতে পারি, আমাদের বয়ানগুলোকে, আমাদের দাওয়াতগুলোকে আরো পৌঁছাতে পারি, তাহলে ইনশাল্লাহ এই বাঙালি মিডল ক্লাসের উপরে এই ওদের কর্তৃত্ব আরো কমবে এবং আমাদের কর্তৃত্ব বাড়বে। এটা আশাবাদের জায়গা। কিন্তু এখনো পর্যন্ত আমরা সেই অবস্থানে আসি নাই, কারণ পলিটিক্যালি আমরা খুব বেশি সাবজুকেটেড, জোর করে ওরা আমাদের অনেক কিছু চাপিয়ে দিচ্ছে, কিন্তু তা না আর কি। তো এই হচ্ছে আমার মোটামুটি আমার ক্ষুদ্র মানে উপলব্ধিতে, আমি যেহেতু আসলে এটা এক্সপার্ট না, যারা হয়তো বা আরো বড় মানুষজন আছেন তারা এটাকে আরো ভালোভাবে ব্যাখ্যা করতে পারবেন ফেনোমেনাটাকে। আমি আমার ক্ষুদ্র বুঝ এবং উপলব্ধির জায়গা থেকে ব্যাপারটাকে ওইভাবে ব্যাখ্যা করলাম আর কি। তো এই বলে আমি আমার ফর্মাল আলোচনা যেটা এটা এখানেই শেষ করলাম। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আমরা ক্ষুদ্র যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্নোত্তর পর্বে চলে যেতে পারি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, কেউ কি প্রশ্ন করবে না? আমি তাহলে কি একটা মন্তব্য করতে পারি? হ্যাঁ হ্যাঁ বাড়ি ভাই, আপনি অবশ্যই। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমি আপনার পুরো আলোচনাটা শুনলাম, ভালো লাগছে। আজকে হচ্ছে গিয়া আমাদের এখান থেকে মিডল ক্লাস সোসাইটির একটা জিনিওলজি হাজির করলেন, এটা খুব ভালো ছিল। আর সেই কলোনিয়াল টাইম থেকে টিল পোস্ট শাহবাগ বাংলাদেশ অব্দি। এট দ্য সেম টাইম হচ্ছে গিয়া এটার যে মানে সাইন গ্রাফ আর কি, উত্থান এবং পতনের যে ধারাটা আর কি, এবং এদের যে ডিজায়ার গুলো, এবং হচ্ছে এটার সাথে ইনস্টিটিউশনের যে কি সম্পর্ক, এগুলো ওভারঅল ভালো ছিল আলহামদুলিল্লাহ। বাট আমার কিছু মানে মন্তব্য আছে। তার একটা দিক হচ্ছে যে এটা ট্রু যে সোসাইটিতে বা সোসাইটির পাবলিক স্পেয়ারে আমরা ইভেন নিউ মিডিয়ার যে পাবলিক স্পেয়ার অ্যাওয়ারনেসের যে কনসেপ্ট আর কি, এই জনপরিসর ধারণার ভিতরে ইসলামটা খুবই হচ্ছে আর কি, মানে আসছে আর কি, এটা ট্রু। বাট এইটা সামাজিক জায়গাতেই আসতেছে। বাট আমরা যদি ইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাসের জায়গা থেকে দেখি, স্টিল নাও ওই এস্টাবলিশমেন্টও আছে, মানে হেজিমনিটা আর কি এখন আর আগের মতো একচ্ছত্র ভাবে নাই। হেজিমনিটা মানে মানে এখন এমন একটা দশা হয়েছে শাহবাগ আন্দোলন বা তার পরবর্তী সময়ের পরে, মানে হেজিমনিটা এখন একটা চেক এন্ড ব্যালেন্সের কাছাকাছি এরকম একটা অবস্থা, বা মানে পূর্ণ দ্বন্দ্বে মানে অবতীর্ণ হয়েছে যাকে বলে, সামাজিক প্রেক্ষাপটে, সামাজিক সাংস্কৃতিক প্রেক্ষাপটে। তো এটা ট্রু, আপনি এই দিকটা খুব ভালো মতো, আপনার ফাইন্ডিংস ভালো ছিল। বাট এট দ্য সেম টাইম রাষ্ট্রীয় যে কাঠামোটা আমরা দেখতেছি, যত পাবলিক স্কয়ারে আপনি ইসলামের আলাপটা যত হাজির হচ্ছে অ্যাজ এ সাবজেক্ট আকারে, অ্যাজ এ ডমিনেন্ট আকারে, হেজেমনিকে চ্যালেঞ্জ করতেছে, ততই কিন্তু রাষ্ট্র আরো সেকুলারাইজড আচরণ করার চেষ্টা করতেছে।
মানে কারণ তার তো একটা শঙ্কিত, তার একটা ভয়ের বিষয় আছে, তাই না? মানে এমত অবস্থাতে আমরা দেখতেছি যে ট্রান্সজেন্ডার নিয়ে আন্দোলনও হচ্ছে, বিরুদ্ধে শিক্ষকের চাকরিও যাচ্ছে, একটা মানে অ্যাওয়ারনেস হচ্ছে, এট দ্য সেম টাইম এইটা আইনি প্রক্রিয়ার ভিতর দিয়ে এটা কিন্তু যাওয়ার কথা বলতেছে। তার মানে আপনার রিয়াকশনটা হচ্ছে, আবার মানে অ্যাকশনটা হচ্ছে, মানে একটা জটিলতার ভিতরে আমরা আছি, মানে একটা সোশ্যাল এবং কালচারাল এনার্কি শাহবাগ আমাদেরকে আর কি দিছে আর কি। সেই এনার্কির ভিতরে আমরা এখন 10 বছরের মধ্যে রয়েছি আর কি। আপনার আলোচনা থেকে আমি মনে হয় এটা বুঝছি, খুব একটা ভুল বুঝছি বলে মনে হইতেছে না, আপনি আমাকে সংশোধন করতে পারেন চাইলে। আর রাষ্ট্রীয় জায়গা থেকে আমরা এখন অনেক হয়ে আছি আর কি। তবে আমি এই ক্ষেত্রে একটু বায়াস একটা কথা বলবো। বায়াস এই অর্থে, আহ হেগেল বলছিল ভূতের পা চলে পিছন দিকে। তো আমরা এমন এক রাজনৈতিক মানে দশা থেকে আরেক রাজনৈতিক দশাতে আসছি, প্যারাডাইম শিফট হয়ে গেছে আমাদের। পাকিস্তান হবার পরে যে ইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাসটা ছিল, যেটা হচ্ছে কালচার, সোসাইটি, পাবলিক স্পেয়ার গুলো নিয়ন্ত্রণ করতো, সেইটা আমাদেরকে এখন মানে অ্যাচিভ করতে হইতেছে। বাট যেটা ছিল আমাদের আগে হাতে ছিল আর কি। মানে এই যে ফারাকটা, মানে এই যে শিফট হয়ে গেছে প্যারাডাইমটা, এবং আগের প্যারাডাইমে কি ছিল এখনকার প্যারাডাইমে কি ছিল, এই বিষয়গুলো একটু কম্পেয়ার করার ভিতর দিয়ে আমরা যদি পলিটিক্যাল হইতে পারি, মানে দ্য কনসেপ্টটা পলিটিক্যাল বলতে যেটা বোঝায় আর কি, তাহলে পরে আমার কাছে মনে হয় আরো বেশি ভালো হবে। এবং তার সত্তা, তার রাজনৈতিক সেটা যেটাই হোক না কেন, মানে সে সেকুলার হলেও আই হ্যাভ নো প্রবলেম দ্যাট, ইভেন ইসলামী হলেও আমার সমস্যা নাই, বাট মানে একটু কম্পেয়ার করা আর কি, অনেস্টলি অবজেক্টিভলি, তাহলে আমার কাছে মনে হয় আরো ভালো। মানে আমরা, কারণ আমাদের সোসাইটিতে আপনি সেকুলার থেকে মাইরা কাইটা আলাদা করতে পারবেন, এট দ্য সেম টাইম আপনি ইসলাম দিয়ে ইসলামপন্থী বা আলেমুল আমাদের উপরে নেক্রোপলিটিক্যাল অবজেক্ট বানাতে পারবেন না তাদেরকে। আপনার সোসাইটিতে সেকুলারও থাকবে, আপনার সোসাইটি ইসলামীরা থাকবে। এখন কিভাবে, কোন রাজনৈতিক গঠনের ভিতর দিয়ে আপনি এরকম একটা দশাতে আসতে পারেন, মানে আপনাদের ভিতরে কালচার ওয়ার হইতে পারে, কিন্তু আপনার তো একটা রাজনৈতিক গঠন দরকার, আপনার তো একটা রাষ্ট্র আছে, রাষ্ট্র তো প্রত্যেকের নাগরিক আছে। তো এইটার ভিতর দিয়ে কিভাবে একসাথে থাকতে পারে সেই বিষয়ে আমাদের একটা চিন্তা করা উচিত আর কি। মানে সোশ্যাল এনার্জি তো জিনিসের সমাধান না। এই সোশ্যাল এনার্জি করতে করতে আমরা এক সময় অসুস্থ হয়ে যাব, আমরা কি হয়ে যাব, কি বলে এটাকে, মানে ক্লান্ত হয়ে যাব, তাই না? তো আমাদের মনে হয় সোশ্যাল এবং কালচারাল পলিটিক্যাল যে বিষয়গুলো আছে সেগুলোতে নজর দেওয়া উচিত। সেম টাইম রাষ্ট্র ক্ষমতা, আইন, দা কনসেপ্ট পলিটিক্যাল বলতে যাবো যে আর কি, এই সমস্ত বিষয়েও আমাদের কনসিয়াসনেসটা গ্রো করা উচিত আর কি। এটা আর কি আমার এক ধরনের, এটা নসিহাও বলতে পারেন আর কি অনেকের উদ্দেশ্যে। এই আর কি আমার মন্তব্য এরকম। হ্যাঁ ধন্যবাদ। হ্যাঁ এটা এটা অবশ্যই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এখানে আমি একটা ছোট্ট পয়েন্ট অ্যাড করতে চাই, যে আমার আগের কথার উপর আর কি, যে রাষ্ট্রের উপর আমাদের নিয়ন্ত্রণটা দিন দিন কমবে। কমতেছে অনেকগুলো কারণে। প্রথম কথা হচ্ছে যে আমরা তো আমাদের পলিটিক্যাল অটোনমি হারাইছি রিসেন্ট কিছু ঘটনা প্রবাহের সূত্র ধরে, এবং আমরা এখন বলতে পারেন যে মোটামুটি আমাদের রাজনীতির কেন্দ্রবিন্দু এখন আর ঢাকা না, এখন অনেকটাই দিল্লি হয়ে গেছে। আমি চাই এটা এটা হয়তো আপস এন্ড ডাউনের মধ্যে দিয়ে যাবে, ইনশাল্লাহ আমরা আবার সবকিছু রিক্লেম করবো ইনশাল্লাহ। কিন্তু এখন আমাদের উপর একটা প্রভাব, আর সেকেন্ড যেটা প্রভাব সেটা হচ্ছে যে যে মানে আমাদের রাজনীতির উপর সবসময় তো একটা মোড়ল প্রণা ছিল পশ্চিমে, এবং এই মোড়ল প্রণা যে শুধুমাত্র সাংস্কৃতিক সেটা না, সেটা মানে পলিটিক্যালও ছিল, আইডিওলজিক্যালও ছিল। এবং আপনি যারা ধরেন যে রাষ্ট্র কেন বাধ্য হচ্ছে ট্রান্সজেন্ডারিজমকে বৈধতা দিতে, রাষ্ট্র বাধ্য হচ্ছে এই কারণে বিশ্বব্যাংক আপনাকে আর লোন দিবে না। এক বিশ্বব্যাংকের ওপেন পলিসি, আপনাকে আইএমএফ হলো লোন দিবে না। এখন একদিক থেকে রাষ্ট্র ইকোনমিক ক্রাইসিসের মধ্যে ভুগতেছে, তো রাষ্ট্র যদি দেখে আমি যদি এই ট্রান্সজেন্ডার, আমি যদি এই সমকামীদেরকে বৈধতা না দিই বা এই পেনাল কোড থেকে 377 না সরাই, তাহলে আমার এই লোন দিবে না। আমার ওই ইউরোপের অনেক বায়ার আছে যারা বলে দিছে যে জেন্ডার কমপ্লায়েন্ট না হইলে, জেন্ডার কমপ্লায়েন্ট এবং জেন্ডার ফ্রেন্ডলি না হইলে তারা বাংলাদেশ থেকে গার্মেন্টস প্রোডাক্টও কিনবে না। তার মানে আপনাকে এমন ভাবে চেপে ধরবে, তখন আপনি বাধ্য হবেন যে তাদের অনেক ভ্যালুস গুলোকে কি করতে, নর্মালাইজ করতে, অনেক ভ্যালুস গুলোকে এন্ডোর্স করতে বা এখানে জায়গা করে দিতে, কিংবা আইনের অনেক রিফরমেশন আনতে। তো এইভাবে কমপ্লায়েন্সের একটা বিষয়, যেহেতু আমরা একটা গ্লোবাল ইয়ার মধ্যে যুক্ত হয়ে গেছি, ইকোনমিতে যুক্ত হয়ে গেছি, তো এখানে আমরা যতক্ষণ পর্যন্ত একটা বার্গেনিং পজিশনে আসবো ইন্ডিয়ার মতো বা চায়নার মতো, ততক্ষণ পর্যন্ত ছোটখাটো ইকোনমি হিসেবে আমাদের উপর মোড়লপনাই চলতে থাকবে। চায়নার উপর আপনি এটা ইম্পোজ করতে পারবেন না, ঠিক আছে, কারণ আপনি চায়নার প্রোডাক্ট কিনতে বাধ্য, চায়না আপনি না কিনলে আপনার ক্ষতি হবে। কিন্তু আমাদের মতো যারা অর্থনীতি গুলো আছে, তখন আমরা আসলে এই জায়গায় একটা ভলনারেবিলিটির মধ্যে থাকি আর কি, অর্থনৈতিক ভাবে। তো এই জায়গাতে আসলে আমাদেরকে যেটা করতে হবে যে ওই যে রাষ্ট্রে পলিটিক্যাল কনসিয়াসনেসটা খুবই জরুরি।
একদিক থেকে রাষ্ট্র তো চাইবেই বিভিন্ন ভাবে আমাদের উপর বিভিন্ন কিছু চাপাই দিতে, কারণ রাষ্ট্র তো সে নিজে চলে না, তারা চালায় অনেক অনেক এই ডিপ স্টেট। তো এখানে আমরা যদি পলিটিক্যাল হয়ে উঠতে পারি, আমাদের যদি পলিটিক্যাল অ্যাওয়ারনেসটা বাড়ে, তাহলে আমরা অন্তত পক্ষে যেটা করতে পারবো, আমরা রাষ্ট্রকে চাপের মধ্যে রাখতে পারবো। তখন রাষ্ট্র অন্তত পক্ষে এটা দেখাই দিতে পারবে যে ভাই দেখো, আমি যদি এই মুহূর্তে এই আইনটা করি, তাহলে দেশের মধ্যে মারামারি লাগবে, বিশাল গ্যাঞ্জাম হয়ে যাবে, দেশের মধ্যে আমি ক্ষমতা টিকাইতে পারবো না। তো এই জিনিসগুলো তখন রাষ্ট্র অন্তত পক্ষে একটা বার্গেনিং এর জায়গায় যায়, আমরা যদি এই সোশ্যাল প্রেশার এবং পলিটিক্যাল ইয়াটা, তো ওইটা তো পলিটিক্যাল অ্যাওয়ারনেসের মাধ্যমে তৈরি হবে। তো এই জায়গা থেকে পলিটিক্যাল হয়ে উঠতে পারা এটাও জরুরি, যেটা বাড়ি ভাই বললেন আর কি। আর আমি যে মানে ওনার কথা থেকে যেটা বুঝলাম আর কি, যে যে এটা আমার বোঝা ভুল হইতে পারে, না এর সাথে যদি এক্স্যাক্টলি বাড়ি ভাই না আর এটাই আর যদি আমি এটাই মিন করছি যে আমরা যাতে নেগোশিয়েট করতে পারি, আমরা স্টেটের সাথে নেগোশিয়েট করতে পারি। স্টেট তো চাবেই তার পাওয়ার আমাদের প্র্যাকটিস করার জন্য, এটা তো মানে স্টেটের একটা নেচারই, স্টেট তো ডিফারেন্ট টাইপস অফ পাওয়ার প্র্যাকটিস করবেই, এবং তার আন্তর্জাতিক বন্ধু বান্ধব থেকে শুরু করে তাকে পিছন থেকে অদৃশ্য হাত যারা চালায় আর কি, তারা তো করবেই। বাট আমরা যে নেগোসিয়েশন মানে নেগোশিয়েট করতে পারি স্টেটের সাথে, স্টেটের যে মানে যে প্রতিনিধি তার সাথে, এটা আর কি। এবং সেটা করার একমাত্র উপায় হইতেছে গিয়া আমার যদি পলিটিক্যাল কনসিয়াসনেসটা গ্রো করে। মানে সোসাইটি দিয়ে তো আসলে এটা হবে না, মানে সোসাইটি থেকে মানে আপনার ট্রান্সজেন্ডার যদি আইনি ভাবে বৈধ হয়, তাও আমাদের সোসাইটিতে কিন্তু এটাকে খারাপ ভাবে দেখা হবে। এট দ্য সেম টাইম হইতেছে কি এটা না বৈধ হয় তাও খারাপ ভাবে দেখা হবে, মানে সোসাইটি কিন্তু এরকমই থাকবে। মানে আমি এটা উদাহরণ দেই হচ্ছে কি, আমার এখানে একজন পরিচিত ভাই আছেন, তাকে আমি উদাহরণ দিচ্ছিলাম, এখানে আছেন তিনি, যে কেমাল পাশা যখন টার্কিতে ক্ষমতা গ্রহণ করে, তখন কিন্তু মানে বদিউজ্জামান সাইদ নুরসিও টার্কিতে ছিলেন। মানে এমন না যে হচ্ছে গিয়া মানে উলেমারা নাই হয়ে গেছিলেন, উলেমারা কিন্তু নাই হয় নাই, সোসাইটিতে কিন্তু ইসলাম তাদের ভিতরে ছিল, হয়তো মার্জিনালাইজ ছিল, তারা আদারিং এর শিকার হয়েছিল, এলিয়েনেশনের শিকার হয়েছিল, বাট তারা কিন্তু ছিল, তাদের এক্সিস্টেন্স কিন্তু নাই হয়ে যায় না। কিন্তু তারা হাজির হইতে পারতেছে না, নেগোসিয়েশন করতে পারতেছে না কেমালের স্টেটের সাথে, কারণ কেমাল এমন একটা আইনি প্রক্রিয়ার ভিতর দিয়ে গেছে, ক্ষমতার এমন রূপ সে হাজির করছে, যেখানে আসলে তাদের মানে কালচারালি হাজিরা দেওয়ার সুযোগ নাই, তাই না? তো আমরা তো আর কি কালচারালি হাজিরা দেওয়াটা, মানে আমি এটা বলার একটা কারণ হচ্ছে আমাদের কালচারাল ওয়ার বলতে নিউ মিডিয়াতে একটা আলাপ আছে, বা কালচারাল পলিটিক্স বলতে একটা নিউ মিডিয়াতে আলাপ আছে। তো কালচারাল ওয়ার মানে হাইলি মোটিভেটেড ফ্রম পলিটিক্যাল, দ্য কনসেপ্ট অফ পলিটিক্যাল। আমি এটা আর কি বুঝাতে চাচ্ছি আর কি, এটাই আর কি। আপনি আমার কথা কথা ঠিক ধরছেন নাইম ভাই। আচ্ছা, আমাদের এখানে একটা প্রশ্ন আসছে, হেমায়েত ভাই করছেন আর কি, আমি প্রশ্নটা পড়ে জি দিচ্ছি। জি বাঙালি মুসলমান মধ্যবিত্ত কি 2013 সালের পর মোর সেকুলারাইজড হচ্ছে ওভারঅল, যদিও কালচারালি সেকুলার কমিউনিটির প্রভাব বেশ প্রবল হইতেছে? আমার আমার থিসিস হইল যে বাঙালি মুসলমান 2013 সালের পর থেকে এটা কোনো এক 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 ভাষা উত্তর নাই, দিন থেকে দূরে সরছে, ওভারঅল দিন থেকে দূরে সরছে। কিভাবে দিন থেকে দূরে সরছে সেটা অনেকগুলো কারণে, তার মধ্যে সোশ্যাল মিডিয়া, আমাদের কমিউনিকেশন টেকনোলজি। দেখেন আগে একটা একটা খুব রেয়ার অ্যাক্সেসে আপনি একটা পর্ন ছবি দেখতে পাইতেন, কিন্তু এখন গ্রামের একটা রিক্সাওয়ালা ছেলে কি করতেছে, একটা নোংরা জঘন্য ভিডিও সে দেখতে পাচ্ছে। তো এগুলো কিন্তু একদম ফ্রম দ্য ভেরি মানে জেনেসিস, ফ্রম দ্য ভেরি অরিজিন আমাদের কালচারালি অনেক দিন থেকে দূরে সরাই দিচ্ছে। এটার একটা ব্যাখ্যা। কিন্তু আবার এট দ্য সেম টাইম যেটা বলছিলাম, যে কালচারাল স্ফেয়ারে, পাবলিক স্ফেয়ারে মুসলমানদের উপস্থিতিও বেড়ে গেছে, সেটা ইকোনমিক ট্রানজিশনের কারণে, আরো বিভিন্ন ফ্যাক্টরের কারণে, বিভিন্ন পাওয়ার ফ্যাক্টরের কারণে কালচারাল স্ফেয়ারে আমরা যারা মুসলমান, আমরা আমাদের প্রেজেন্সটা অনেক শক্তিশালী হয়েছে, অনেক বড় হয়েছে। ওই যে যে গুলো বলছি, যে আমাদের মধ্যবিত্তের একটা বড় অংশ এখন কি শেখ আহমদুল্লাহর কথা শুনে। আগে কিন্তু আপনি বাঙালি মিডল ক্লাসের মধ্যে কোনো হুজুরের কথা কেউ শুনবে এই বাস্তবতা ছিল না। হুজুর শুধুমাত্র ওই যে জানাজাতে আসতো, আর কিসে আসতো, রমজানে একবার খাইতে আসতো, আর ওই যে ছেলে বিয়ে শাদী পড়াইতে আসতো। কিন্তু এখন কিন্তু আমি শাহ আমুল্লাহকে একটা মেটাফরিক্যালি বলতেছি, একটা সিম্বল হিসেবে বলতেছি। আর অনেক কলমেকারাম আছেন যাদের কথা এখন মানুষ মিডল ক্লাস শুনে। তো এই দিক থেকে ট্রু যে পাবলিক স্ফেয়ারে ইসলাম ইসলাম এবং ইসলামপন্থীদের প্রেজেন্সটা বাড়ছে, কিন্তু এট দ্য সেম টাইম এটাও ট্রু যে ইন দ্য ব্রডার পিকচার মানুষ কিন্তু দিন থেকে অনেক দূরে সরছে। মানুষের মধ্যে বেহায়াই, বেশর্মিন্দগি, মানুষের মধ্যে মধ্যে পাপের প্রতি ঝোঁক, মানুষের মধ্যে মানে মানে অনেক অনেক ব্যাপার, অনেক ব্যাপার। আমি যেমন আমার আত্মীয় স্বজনের মধ্যে যাদের ফ্যামিলিতে কখনো হেজাব ছাড়া চলবে না, আমি কল্পনাই করতে পারিনি, যারা কখনো হেজাব ছাড়া চলতোই না,
তারা এখন তাদের আগের জেনারেশন ফার্স্ট জেনারেশন হিজাব করতো, কিন্তু এখন সেকেন্ড জেনারেশনে কি হিজাব করতেছে না, ইউনিভার্সিটি থেকে তারা হিজাব ছেড়ে দিচ্ছে। আবার এটাও ট্রু যে কিছু কিছু আবার অনেকে কি বিভিন্ন গ্রুপের সাথে সার্কেলের সাথে জড়িত হয়ে তারা আবার হিজাব করতেছে, কিন্তু সেটা সংখ্যাটা যারা হিজাব ছেড়ে দিচ্ছে তাদের কাছে নস্যি সামান্য। এটা হলো আমার দৃষ্টিভঙ্গি আর কি। ধন্যবাদ আমাদের অতিথিকে আজকে অনেক সুন্দর আলোচনা করার জন্য। আপাতত আমরা একটা বিরতিতে যাব আমাদের দ্বিতীয় অধিবেশনের আগে। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকাল 4টা থেকে। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। আবার আমাদের সাথে জয়েন হতে পারেন, 4টার আগে জয়েন হতে পারেন। সবাইকে ধন্যবাদ।